হ্যাঁ, a recommendation for combination of the antiplatelet agents and anticoagulant in non-HT elevated acute coronary syndromes requiring chronic oral anticoagulation. মানে অ্যান্টিকোয়াগুলেশন লাগবে এরকম একটা সিচুয়েশনে যদি রোগীর করতে হয়, তাহলে অ্যান্টিপ্লেটলেট এবং অ্যান্টিকোয়াগুলেশনের যে কম্বিনেশন হবে সেটা নিয়ে আজকে কথা। এট্রিয়াল ফিব্রিলেশন মানে যদি ভালভুলার হয়, তাহলে তোমার তো ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট মানে ওয়ারফারিন লাগবে। আর যদি মানে ভালভুলার না হয়, তাও ভালভুলারের মধ্যে সিভিয়ার, মডারেট টু সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস, প্রোস্থেটিক হার্ট ভালভ এবং অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এই তিনটা কন্ডিশন যদি না হয়, তাহলে ওয়ারফারিন না দিয়েও পারো। সেক্ষেত্রে মানে যদি ওই হয়, তাহলে নক্স যেগুলো আছে, আইদার রিভারক্সাবান অথবা এপিক্সাবান অথবা এন্ডক্সাবান, এগুলো ইন্ডিকেশন আছে ডেবিগেট্রান সহ। এখন কখন দিতে হবে নন ভালভুলার এএফে, সেটা হলো স্যাটস স্কোর যেটা করা আছে, সেই স্যাটস স্কোরে হলো ক্লাস মানে 3 হলো ইন কেস অফ ফিমেলে আর 2 ইন কেস অফ মেইলে যদি হয়, তাহলে এটা ক্লাস 1 ইন্ডিকেশন। এখন সেটি এখানে আবার লিখছে মানে মোর দেন 1, কারণ মোর দেন 1 যদি ইকুয়াল টু আর মোর দেন 1, যদি মোর দেন 1 হয়, তাহলে সে তো অলরেডি 2 এর মধ্যে যাবে, কারণ ফ্র্যাকশন নাই কোনো ইসে। আর মোর দেন 2 হলে 3 তে যাবে। এটা যখন আমরা একুট করোনারি সিনড্রোম সারা পড়ব, তখন আমরা যখন এট্রিয়াল ফিব্রিলেশন পড়ব, তখন দেখা যাবে যে ওইখানে মানে ক্লাস 1 বলা আছে, মেইলে 2, ফিমেলে 3 স্কোর যদি হয়। আর ক্লাস 2A বলা আছে, মেইলে 1, ফিমেলে 2। সেটারই মোর দেন 1 এন্ড মোর দেন 2 বলছে এখানে, যে এরকম যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে anticoagulation recommended. Stroke prevention is recommended. That means anticoagulation is recommended to atrial fibrillation patient with SVAS score equal to or more than 1 in male, and in case of more than 2 in female. বাকিটা এখন recommendation for combination of the antiplatelet agents and the anticoagulation in non-HT elevated acute coronary syndrome patients requiring chronic anticoagulation, সেখানে recommendation patients undergoing coronary stenting, এটা যদি হয়, তাহলে anticoagulation লাগবে। এই ক্ষেত্রে anticoagulation যখন দিতে হবে, তখন একটা ব্লিডিং রিস্ক এবং ইসকেমিক রিস্ক এর ব্যালেন্স করে দিতে হবে। এবং ডিউরিং পিসিআই the addition of parenteral anticoagulation, যেটা আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন দিয়ে দিতেছি, is recommended irrespective of the timing of the last dose of NOx, and if INR is less than 2.5 in vitamin K dependent antagonist patients। তার মানে যারা নক্স নিবে তাদেরকে দিতেই হবে, আর যারা ওয়ারফারিন নেবে তাদের আইএনআর যদি 2.5 এর নিচে থাকে, তাহলে দিতে হবে। 2.5 এর উপরে থাকলে লাগবে না। আর আইএনআর মেনটেন করতে হবে 2 থেকে 2.5 মধ্যে, এটা মেটিকুলাসলি মেনটেন করতে হবে। এবং আনইন্টারাপশন, কোন ধরনের ইন্টারাপশন হইতে পারবে না, মানে ইসের জন্য, মানে uninterruption therapy of anticoagulation, either vitamin K dependent antagonist or NOx, should be considered during peripostural procedures. Recommendation of combination of the antiplatelets and anticoagulants in non-HT elevated MI patients requiring chronic anticoagulation. Recommendation: patients undergoing coronary stenting, আগে যেটা বলছি সেটাই, ক্লাস 1 আছে কি F and SVAS score 1 in male and 2 more than 2 in female after a short period of triple anticoagulant therapy। তার মানে ডিএপিটি প্লাস ওরাল অ্যান্টিকোয়াগুলেশন, তিনটেই থাকবে। একটা
নক্স থাকবে আর 2টা ডাবল অ্যান্টিপ্লেটলেট থাকবে। এইটা দিবে 1 সপ্তাহ পর্যন্ত for a short period of time. এটা class 1 indication. And dual antiplatelet DAT, dual anticoagulant therapy is recommended as a default strategy using a NOx as a recommended dose for a stroke prevention and a single oral antiplatelet. এবং নেক্সট হলো একটা সিঙ্গেল অ্যান্টিপ্লেটেলেট এজেন্টস অ্যাজ এ এটা মানে ডেট হিসেবে যাবে ডুয়েল অ্যান্টিকোয়াগুল্যান্ট। আমরা পরের যে স্লাইডটা দেখবো তাহলে আমাদের অ্যাটলিস্ট যে কতটুকু চলবে, কতদিন চলবে, শোনা যায়? আচ্ছা, এটা কতদিন চলবে সেটা নির্ভর করবে ইসের উপরে, ডিফল্ট স্ট্র্যাটেজির উপরে। এবং পেরিপ্রসিডিউরাল ডুয়েল অ্যান্টিপ্লেটেলেট অ্যাডমিনিস্ট্রেশন কনসিস্টেন্ট অ্যাসপিরিন অ্যান্ড ক্লোপিডোগ্রাল up to 1 week is recommended. এটা ডুয়েল অ্যান্টিপ্লেটেলেট 1 সপ্তাহ পর্যন্ত মানে রিকমেন্ডেশন আছে ক্লাস 1 হিসেবে। Discontinuation of the antiplatelet agents treated with oral anticoagulation is recommended after 12 months. মানে 12 মাসের পরে অ্যান্টিপ্লেটেলেট এজেন্ট ছেড়ে দিতে হবে। তাহলে অ্যান্টিপ্লেটেলেট এজেন্ট ডুয়েল অ্যান্টিপ্লেটেলেট মানে 1 সপ্তাহ পর্যন্ত একদম ক্লাস 1 ইন্ডিকেশন, কিন্তু 12 মাস পরে বন্ধ করা ক্লাস 1 ইন্ডিকেশন ইন কেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন। আর হ্যাজব্লিড যদি থাকে মানে 3 এর বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে মানে ইন পেশেন্ট ট্রিটেড উইথ ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট যেমন ম্যাটকাইনিয়াল পোস্টারিসে, clopidogrel alone is considered in selected patients for up to 12 months. মানে হ্যাজব্লিড সেই ক্ষেত্রে যে 12 মান্থ যখন দিবেন 12 মান্থ যখন দিবেন তখন ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে একটা সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট পাবে, সেটা হলো আইদার ক্লোপিডোগ্রাল। When rivaroxaban is used in concern about high bleeding risks over the stent thrombosis or ischemic, rivaroxaban 15 mg should be considered in preference to 20 mg. ব্লিডিং রিস্ক থেকে কম থাকলে সেখানে রিভারক্সাবান 20 এর জায়গায় মানে 15 মিলিগ্রাম ইউজ করতে বলছে, ডেবিক্যাট্রান 150 এর জায়গায় 110 ইউজ করতে বলছে এই মানে লোয়ার ডোজে। এবং এই কন্ট্রাইন্ডিকেশন যেটা আছে, ইউজ অফ টিকাগ্রেল অর প্রাসিকুলার অ্যাজ এ পার্ট অফ ট্রিপল অ্যান্টিপ্লেটেলেট থেরাপি ইজ নট রিকমেন্ডেড। মানে যখন আমরা 3টা মানে দিব মানে থেরাপি দেব তখন সেই ক্ষেত্রে টিকাগ্রেল এবং প্রাসিকুলারকে নিতে মানে না করছে অ্যাসপিরিনের এবং ওয়ারফারিনের সাথে অথবা নক্সের সাথে কম্বিনেশনের জন্য। এই জন্য
মানে ticagrel and prasugrel মানে as a part of triple antiplatelet therapy, anticoagulant therapy হিসেবে recommendation নাই। ডুয়েল অ্যান্টিপ্লেটলেট মানে ডুয়েল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, দ্যাট ইজ একটা থাকবে নক, একটা থাকবে মানে মানে অ্যান্টিপ্লেটলেট, আইদার উইথ ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট and either ticagrel or prasugrel may be considered as an alternative to triple anticoagulant therapy, that is NOx, oral anticoagulant, aspirin and clopidogrel। যদি আমরা ট্রিপল দেই তাহলে আমার এই তিনটে দিতে হবে, অ্যাসপিরিনের সাথে ক্লোপিডোগ্রেল। সেই ক্ষেত্রে তোমার টিকাগ্রেল এবং পাসুগ্রেল পোটেন্ট অ্যান্টিপ্লেটলেট তিনটে একত্রে করা যাবে না। এটা হইতেছে মানে আমাদের মানে আজকের এখান থেকে আসলে জানার জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা কখনোই পোটেন্ট অ্যান্টি মানে দুইটা অ্যান্টিপ্লেটলেট এক করব না অ্যাসপিরিনের সাথে, কিন্তু যদি অ্যান্টিকোয়াগুলেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এক করা যাবে। যেমন অ্যাসপিরিন এবং তুমি টিকাগ্রেল আর পাসুগ্রেল দিতে পারবা, কিন্তু যখনই ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে তখন হলো টিকাগ্রেল আর পাসুগ্রেল রে ডাউনগ্রেড করে ক্লোপিডোগ্রেল নিয়ে আসতে হবে, তারপরে এটা দিতে হবে। এখন তো এগুলা গেল পিটিসিএ করার জন্য যে সমস্ত মানে এই পিসিআই যদি না করি তাহলে যদি সেই পেশেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন থাকে সেই পেশেন্টকে কি করবেন? মেডিকেলি ম্যানেজ পেশেন্ট যদি থাকে তাহলে একটা অ্যান্টিপ্লেটলেট এজেন্ট দিবেন ইন কম্বিনেশন ইন এডিশন টু ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট শুড বি কনসিডার্ড ফর 1 year। তাহলে একটা মানে নক্স পাবে অথবা ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট পাবে, তার সাথে একটা অ্যান্টিপ্লেটলেট এজেন্ট পাবে। এখন অ্যান্টিপ্লেটলেট এজেন্টটা আপনি আপনার চয়েস অনুসারে এই করবেন, কোনো সময় ক্লোপিডোগ্রেল, কোনো সময় আপনি পাসুগ্রেল, টিকাগ্রেল, আপনি যে কোনোটাই আপনি দিতে পারবেন। ইন পেশেন্ট উইথ এপিক্সিমেন 5 মিলিগ্রাম প্লাস সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট থেরাপি যেমন ক্লোপিডোগ্রেল ফর অ্যাটলিস্ট 6 months মে বি কনসিডার্ড। এবং এইরকম একটা ক্লাস 2B ইন্ডিকেশন দেওয়া আছে অ্যাপিক্সিভ্যানের জন্য, কারণ অ্যাপিক্সিভ্যানে ব্লিডিং কম হয় এবং সেটা 5 মিলিগ্রাম বিআইডি, তার সাথে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট থেরাপি ক্লোপিডোগ্রেল at least 6 months should be considered। এই ক্ষেত্রে ক্লোপিডোগ্রেলের সাথে এটা কনসিডার করার জন্য বলছে। এখন এই মানে এই চার্টটা যদি আমরা দেখি তাহলে এখানে হলো atrial fibrillation patients undergoing PCI for non আমরা যদি নরমালি দেখি ডিফল্ট স্ট্র্যাটেজি তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিপল অ্যান্টিপ্লেটলেট থেরাপি পাবে হলো 1 সপ্তাহ পর্যন্ত। সেখানে একটা নক্স থাকবে, একটা ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থাকবে আইদার অ্যাসপিরিন এবং P2 ইনহিবিটর। কিন্তু এই যে P2Y2 ইনহিবিটরে এইখানে ই নাই, ই থাকবে না, পাসুগ্রেল অথবা টিকাগ্রেল থাকবে না, যেহেতু ট্রিপল থেরাপি এটা আছে। এরপরে এখান থেকে আমরা ডুয়েল অ্যান্টিপ্লেটলেট মানে ডুয়েল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি যেটা আছে, একটা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট এবং অ্যান্টিপ্লেটলেট এজেন্টস প্রেফারেবলি এই ক্ষেত্রে আমরা ক্লোপিডোগ্রেল আমরা চুজ করতে পারবো, সেটা 12 মাস। এটা ডিফল্ট স্ট্র্যাটেজি একটা, কিন্তু 12 মাস পরে এই অ্যান্টিপ্লেটলেট এজেন্টটা বন্ধ করে যেতে হবে, সেটা হলো নক্স পাবে মানে অ্যালোন অথবা মানে যে কোনো ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা আসুক সেটাই পাবে, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট অথবা নভেল নক্স যেটাই আসুক। এটা হলো ক্লাস 1 ইন্ডিকেশন। তাহলে 12 মাস পরে আপনি অ্যান্টিপ্লেটলেট কন্টিনিউ করতে পারবেন না পিটিসি এর ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা বলি যে পিসিআই করা হয়েছে আপনার লাইফ লং আপনার একটা অ্যান্টিপ্লেটলেট খেতে পারবেন, সেইটা হলো ইসের ক্ষেত্রে রিকমেন্ডেশন না, এট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে এটা, সেক্ষেত্রে লাইফ লং অ্যান্টিকোয়াগুলেন্ট খেতে হবে, অ্যান্টিপ্লেটলেট না। এখন যদি ইসকেমিক রিস্ক বেশি থাকে, ইসকেমিক রিস্ক বেশি থাকার আমরা ওই পাশে আগে দেখছিলাম যে পেশেন্টের রিলেটেড কিছু কন্ডিশন আছে, পেশেন্টের বয়স,
তারপরে হলো আন্ডারলাইং ডিজিজ, ডায়াবেটিস, তারপরে হলো প্রসিডিওরস, যেমন স্টেন্ট 3টার বেশি লাগানো আছে, স্টেন্টের লেন্থ 60 মিলিমিটারের বেশি আছে, ট্রিপল ভেসেল করা আছে। এইরকম পেশেন্ট গুলার ইস্কেমিক রিস্ক বেশি থাকতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে একরকম হিসাব আসবে। সেই রকম সেটা হইতেছে যে 1 মাস পর্যন্ত আমি এই যে ট্রিপল থেরাপি যেটা আছে সেটা 1 মাস পর্যন্ত কন্টিনিউ করব। এরপরে বাকি 11 মাস কন্টিনিউ করতে হবে ডাবল থেরাপি, দ্যাট ইজ একটা নক্স প্লাস একটা সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট। এবং যদি হাই ব্লিডিং রিস্ক থাকে, হাই ব্লিডিং রিস্ক থাকার কথা হইতেছে যে সেক্ষেত্রে তোমার বয়স 75 এর উপরে বেশি এবং অ্যাবনর্মাল লিভার ফাংশন, রেনাল ফাংশন আছে। আলমগীর ভাই টেলিফোন করছে, হ্যাঁ একটু লাইনে থাকো তোমরা। সালাম আলমগীর ভাই। জি আলমগীর, জি বুঝতে হবে না। আচ্ছা আমি ক্লাসের মধ্যে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমাদের এই হাই ব্লিডিং রিস্ক থাকে তাহলে এখানে ট্রিপল থেরাপি এক সপ্তাহই থাকবে। 1 সপ্তাহ থাকার পরে ডাবল থেরাপিতে আসবে। এইখানে যে একটা বাকি 11 মাস ডাবল থেরাপি চলছে সেইটা, এই ডাবল থেরাপিটা আসবে মানে নক্স একটা সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট আসবে 6 মাস। এরপরে শুধুমাত্র নক্স থাকবে বাকি 6 মাস। এটা এবং 6 মাসের পরে নক্সটা থাকবে হলো রেস্ট অফ দি লাইফ। দেখেন শুধু 6 মাসের পরে শুধু নক্স থাকতেছে, এটার ইন্ডিকেশন কিন্তু একটু ভেরি করতেছে। 12 মাস পরে এটা ক্লাস 1, 12 মাসের আগে এটা ক্লাস 2A থাকতেছে। এই মানে এইটা মাঝে মাঝে ভুলে যেতে হবে, মাঝে মাঝে থাকবে না, মনে থাকবে না। কারণ ওই যে পেশেন্ট গুলো যখন পিসিআই করে ফেরত আসবে তখন দেখবেন যে ট্রিপল অ্যান্টিকোয়াগুলেন্ট, ডাবল অ্যান্টিকোয়াগুলেন্ট এইটা কখন কোন অবস্থায় দিবেন এইটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়, এইটা নিয়ে একটু বুঝতে কষ্ট হয়। তখন একটু দেখে নিন যে আমার ডিফল্ট স্ট্র্যাটেজি কি থাকবে। প্রায় এটিএল ফিব্রিলেশন নিয়ে আসবে আপনার এইরকম একটা অবস্থায়, হয় 3 মাস 6 মাস অথবা 1 বছর পরে এরকম একটা মানে অবস্থার মধ্যে নিয়ে আসবে। 1 বছর পরে নিয়ে আসলে তো আপনার ক্লিন কাট যেরকমই স্ট্র্যাটেজি থাকুক না কেন এটা শুধুমাত্র নক্স পাবে। এখন নক্সের সাথে আপনি অ্যান্টিপ্লেটলেট আপনি যোগ করবেন, সেই অ্যান্টিপ্লেটলেটটা যোগ করবেন শুধুমাত্র 2টা ক্ষেত্রে। একটা হলো হাই ইস্কেমিক রিস্কের ক্ষেত্রে আর ডিফল্ট রিস্কের ক্ষেত্রে। যদি হাই ব্লিডিং রিস্ক থাকে তাহলে তারে বলবেন যে 6 মাস পরে তুমি নক্স পাইতেছো, শুধু নক্সই তুমি খাইতে থাকো, এইটাই তোমার স্ট্র্যাটেজি। যদি দেখে যার ব্লিডিং রিস্ক বেশি আছে আর ব্লিডিং রিস্ক বেশি নাই, তার সাথে নক্সের সাথে একটা সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট যোগ করবেন আপ টু 12 মান্থ পর্যন্ত। অথবা ডিফল্ট যদি দেখেন যে ডিফল্ট স্ট্র্যাটেজিতে দেখেন, এখানে ডিফল্ট স্ট্র্যাটেজিতে দেখা আছে নক্স প্লাস সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট, এখানেও নক্স প্লাস সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট, শুধু রিকমেন্ডেশন বেরি আর কিছু না। ডিফল্ট স্ট্র্যাটেজিতে আমরা করতে পারবো না, আমাদের 2টা ভাগই করতে হবে এরকম, হয় হাই ইস্কেমিক রিস্ক নয়তো হাই ব্লিডিং রিস্ক, ভাগ করে আমাদের এইভাবে রিকমেন্ডেশন আসতে হবে। ব্লিডিং রিস্ক হলে মানে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকলে অ্যান্টিকোয়াগুলেন্ট দিবেন, অথবা ব্লিডিং রিস্ক যদি বেশি হয় অ্যাকর্ডিং টু ব্লিডিং এর যে স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে সেগুলা ইউজ করবেন। এখন যে এটা আছে
এখন যেটা স্ট্র্যাটেজি আছে এইটা আসলে আমাদের সবার আগে মানে এই ডিসিশনটা আমাদের সবার আগে আসতে হবে। আগের মানে যে ক্লাসিফিকেশন বা ছিল 4টা ভাগে ভাগ করা ছিল আগের ইগুলায় নন এসটিএমআই তে, ভেরি হাই রিস্ক, হাই রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক এবং লো রিস্ক। এখানে এসে ক্লাসিফিকেশন 3টা করছে, ভেরি হাই রিস্ক, হাই এবং লো, এবং ইন্টারমিডিয়েট রিস্ক বলতে কিছু নাই। ইন্টারমিডিয়েট রিস্ক বলতে এখানে করে নাই। এবং এই যে নন এসটিএসিএস এ ফার্স্ট মেডিকেল সিমটম অফ অনসেট, ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্টের সাথে আসার সাথে তারা এখানে রিস্ক স্ট্রাটিফিকেশন, ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি এবং রিস্ক ক্যাটাগরি এই 3টা জিনিসে ভাগ করছে। এখন রিস্ক স্ট্রাটিফিকেশন করছে আইদার হাই রিস্ক অথবা ভেরি হাই রিস্ক অথবা লো রিস্ক। এটা কিসের উপরে বেসিস করে করছে? সেটা হইতেছে very high risk hemodynamically instability, cardiogenic shock, recurrent and refractory chest pain despite medical management, life-threatening arrhythmia, mechanical complication of mitral MI, acute heart failure clearly related to non-ST-ACS, ST segment depression more than 1 millimeter in more than 6 leads, plus ST segment elevation in ABR and or VT, এরকম যদি কতগুলো কন্ডিশন হয় সেটাকে আমরা যেটাকে এই যে লেফট মেইন ডিজিজ অথবা ই বলি সেটাও কিন্তু ভেরি হাই রিস্ক গ্রুপের মধ্যে ধরা আছে। একুট হার্ট ফেলিওর এইটার মধ্যে আছে, এর সাথে আগে হেমোডাইনামিক স্টিমুলেটিং কার্ডিওজেনিক শক, এগুলো হচ্ছে ভেরি হাই রিস্ক। এরকম যদি একটা পেশেন্ট আসে তাহলে তার ইমিডিয়েট ইনভেসিভ প্রসিজিওরে যাওয়ার জন্য বলছে লেস দ্যান 2 আওয়ার্স। এইটা হলো তোমার এসটিএল লিমিটেড এমআই তে যেমন আমরা বলি 2 ঘন্টার মধ্যে আপনার প্রাইমারি পিসিআই করা দরকার, সেই রকম নন এসটি এলিভেটেড এসিএস এ যদি এরকম রোগী আসে তাহলে ওই স্ট্র্যাটেজি ওই রকম করে। কারণ এই আমরা তো জানি না আসলে এই পেশেন্টটা নন এসটি এমআই অথবা পরবর্তীতে এসটি এলিভেটেড এমআই হবে কি হবে না, কারণ এসটি সেগমেন্ট এখনো তার ইলেভেশন অবস্থায় নাই, কিন্তু এটা পরবর্তীতে হইতে পারে। কিন্তু যদি এরকম হেমোডাইনামিক থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো হয় কি মাল্টিপল মানে থাকে, ভেসেল ডিজিজে ইনভলভমেন্ট থাকে, এই জন্য এরকম নন অকুলোসিভ থ্রোম্বাস থাকে, এবং সেই জন্য এগুলো এমআই গুলো হয়। অনেকগুলো এটা মনিকার মধ্যে পড়বে, ওই যে থাকবে লিশন থাকবে কিন্তু না 50% এর নিচে থাকবে এইরকম লিশন গুলো। এখন এরকম একটা স্টেজের পরে আমরা হাই রিস্ক গ্রুপটা আমরা ভেরি হাই রিস্ক যদি না থাকে তাহলে হাই রিস্ক সার্চ করতে হবে। হাই রিস্ক এর মধ্যে এখানে একটু পার্থক্য হয়ে গেছে আগের থেকে। যেমন এস্টাবলিশড নন এসটিএমআই ডায়াগনোসিস, আপনার নন এসটিএমআই ডায়াগনোসিস হয়ে গেলে আগে এটারে ভাগ করে দিছিল যে হাই, ইন্টারমিডিয়েট এবং লো রিস্ক গ্রুপে। এখন এই এস্টাবলিশড এসসি মানে নন এসটিএমআই যদি হয় তাহলে লেস দেন 24 আওয়ার্স এর ভিতরে আর্লি ইনভেসিভ করার জন্য রিকমেন্ডেশন চলে আসছে। ডাইনামিক or new ST, presumably new or continuous ST-THs, resuscitate cardiac arrest without ST segment elevation or cardiogenic shock আর গ্রেস স্কোর মোর দ্যান 140। কোনো ইসের পেশেন্টের যদি গ্রেস স্কোর 140 এর বেশি হয় তাহলেও আর্লি ইনভেসিভ করার জন্য বলা হয়েছে। তাহলে এক হলো নন এসটিএমআই ডায়াগনোসিস যদি হয় মানে ট্রোপোনিন বেশি থাকে আর গ্রেস স্কোর 140 এর বেশি থাকে, এরপরে ইসিজি চেঞ্জ এবং কার্ডিয়াক অ্যারেস্ট যদি থাকে সেই সমস্ত পেশেন্টে আর্লি ইনভেসিভ মানে এনজিওগ্রাম করার জন্য রিকমেন্ড। আরেকটা যদি নন মানে পিসিআই ক্যাপেবল সেন্টারে যদি আসে, এটা হলো যে নন পিসিআই ক্যাপেবল সেন্টারে আসছে, আপনি হাই রিস্ক দেখছেন সেটাকে
পিসিআই ক্যাপাবল সেন্টারে পাঠিয়ে দিচ্ছেন, মানে ভেরি হাই রিস্ক এবং হাই রিস্ক দুইটাই আপনার এই সেন্টারে চলে যাবে। যদি লো রিস্ক থাকে তাহলে সিলেক্টিভ মানে করতে বলছে, ইনভেসিভ করতে বলছে। ইনভেসিভের মাপ নাই কোনো জায়গায়, এবং ভেরি লো রিস্ক বলছে ল্যাক অফ এনি ভেরি হাই অর হাই রিস্ক ক্যারেক্টারিস্টিক্স, এগুলো যদি না থাকে সেইগুলোকে লো রিস্ক বলছে। লো রিস্কের পরবর্তীতে আমরা ফ্লো চার্ট দেখবো। তাহলে এটা হলো আমার রিস্ক স্ট্র্যাটিফিকেশন। ইমিডিয়েটলি আমার কোন গ্রুপে যাবে সেই পেশেন্টকে এইভাবে ভাগ করা, কিছুটা এসটি এলিভেটেড এমআই সাথে মিলানো আছে। এখন এখানে কতগুলো স্ট্র্যাটেজি আছে, যে দেখেন 24 ঘন্টার আগে এনজিওগ্রাম করছে এবং 24 ঘন্টার পরে এনজিওগ্রাম করছে, কিন্তু কোনো ডিফারেন্স পাওয়া যায় না। নো ডিফারেন্স ইন কম্পোজিট এন্ড পয়েন্টস, আর্লি করুক আর লেট করুক, নো ডিফারেন্স ইন কম্পোজিট এন্ড পয়েন্টস ইন মেস, নো ডিফারেন্স ইন পোস্ট পিসিআই মায়োকার্ডিয়াল মানে ব্লুশ মানে গ্রাড, তারপর ডেথ এমআই সিকেএমবি, এগুলোর মধ্যে যদিও কমছে কিছু, মেস কিছু কম ছিল, কিন্তু এগুলোর ভিতরে ডিফারেন্স পাওয়া যায় না এই ইসের জন্য। সেই জন্য বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এবং গ্রেস স্কোর অন 40 বেশি আছে, বয়স মানে ইসের বেশি 75-এর বেশি, এইরকম একটা সাবগ্রুপ থাকলে সেই সাবগ্রুপের যদি এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করা হয়, সেই সাবগ্রুপে মানে মর্টালিটি বেনিফিট এবং মরবিডিটি বেনিফিট বেশি আসে। এই যে দেখেন নিচে লেখা আছে যে মেটা অ্যানালাইসিস শোজ দ্যাট elevated biomarker, grace score more than 140, age 75, and diabetes show a mortality benefit from an early invasive approach. The early invasive approach এ সাধারণত যদি বেশি বায়োমার্কার থাকে, তার মানে হলে মানে পজিটিভ নন এসটিএমআই, এরপরে গ্রেস প্রোটোকল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এগুলো করার কথা বলছে। Diagnosis of non-ST elevated MI with coronary symptom related spontaneous coronary artery dissection. এটা একটু ডিফিকাল্ট, এটা coronary artery dissection, এটা যদি পারেন একটু দেখে রাখেন। ম্যাক্সিমাম টাইমে মানে সিএবিজি তে যাবে, আর যদি সিএবিজি না হয় এবং নন অবস্ট্রাকটিভ যদি থাকে তাহলে সেক্ষেত্রে মেডিকেল থেরাপিতে থাকে। এখন ওই যে টাইমিং ফর ইনভেসিভ স্ট্র্যাটেজি লেস দেন 2 আওয়ার্স, ওই কথাগুলো আবার এখানে বলছে। ওই হেমোডাইনামিক ইনস্টেবিলিটি, রিকারেন্ট রিফ্র্যাক্টরি লাইফ, এটা ক্লাস 1 ইন্ডিকেশন। আমরা ওই পাশে যেগুলো দেখছি সেখানে একটা আছে যে প্রেজেন্স অফ এসটি সেগমেন্ট ডিপ্রেশন মোর দ্যান 1 মিলিমিটার ইন মোর দ্যান 6 weeks, addition to the ST segment elevation in AVR and or B1, এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও আছে। এবং 24 আওয়ার্স এর ক্ষেত্রে ডায়াগনোসিস অফ 24 আওয়ার্স এর মধ্যে কখন করবেন ডায়াগনোসিস অফ এসটিএমআই by diagnostic algorithm recommended in section 3, dynamic and presumably new STT changes, transient ST segment elevation এবং গ্রেস স্কোর on 40, এগুলো 24 ঘন্টার মধ্যে। এখন এই সিলেক্টিভ invasive strategy after appropriate ischemia testing or detection of an obstructive CAD by coronary CT angiogram is recommended in patient considered to be a low risk. আমরা যে সমস্ত পেশেন্টের সিটি এনজিওগ্রাম করছিলাম, তার মানে যে পেশেন্টগুলো লো রিস্ক বলছিলাম, যাদের চেস্ট পেইন নাই, ইসিজি তে চেঞ্জ নাই, এনজাইম নরমাল, তাদের করার পরে দেখা গেছে তাদের অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজ আছে, তাদেরকেও সিলেক্টিভ এনজিওগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে। টেকনিক্যাল এক্সপেক্টের কথা বলছে, এখানে বলছে রেডিয়াল অ্যাবসেস ইজ প্রেফারেবল ওভার দি স্ট্যান্ডার্ড প্রসিডিউর, আর ডেস রিকমেন্ডেড ওভার বেয়ার মেটাল স্ট্যান্ডস ইন প্রাইমারি পিসিআই irrespective of clinical presentation, lesion type, planned cardiac surgery, anticipated dual platelet therapy, and concomitant anticoagulation therapy
যাই হোক না কেন ডেসটা প্রেফার করে। এর আগে বলছিল যে সমস্ত পেশেন্টের অ্যান্টিকগুলেশন দেওয়া যাবে না, অ্যান্টিপ্লেটলেট দেওয়া যাবে না, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে বেয়ার মেটাল স্ট্যান্ড দিতে বলছিল, কারণ বেয়ার মেটাল স্ট্যান্ড দিলে কম লাগতে পারে। অ্যান্টিপ্লেটলেট এজেন্ট কম ডিউরেশনে দিলে হয়, 1 মাস 3 মাসের মতো দিলে হয়, কিন্তু এখন এটা এসে চেঞ্জ করে ফেলছে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, লেশন টাইপ, প্ল্যান্ট কার্ডিয়াক সার্জারি, অ্যান্টিসিপেটেড অ্যান্টিপ্লেটলেট ডিউরেশন যাই হোক না কেন ডেস প্রেফারেবল ওভার বেয়ার মেটাল স্ট্যান্ডস। এটা নতুন ইনফরমেশন, এটা আমারও জানা ছিল না। আমি আগে জানতাম যে কোন ক্ষেত্রে বেয়ার মেটাল লাগাইতে পারবেন আপনাদের, স্যাররা পুরানা কোশ্চেন আগে স্যাররা জিজ্ঞাসা করে যে ডেস না লাগে, ড্রাগ এলুডিং স্ট্যান্ড না লাগে, আমি বেয়ার মেটাল স্ট্যান্ড কখন দেব। এই যে মানে সেন্টেক্স স্কোর এগুলো ইসের জন্য কোনটা পিসিআই করবেন, কোন রুট দিয়ে করবেন সেই জন্য। এবং একটা জিনিস হইতেছে যদি নন এসটিএসিএস থেকে কার্ডিওজেনিক শকে না থাকে তাহলে মানে কমপ্লিট রিভাস্কুলারাইজেশন করা যাবে ক্লাস 2A ইন্ডিকেশন। সাধারণত কমপ্লিট রিভাস্কুলারাইজেশন পেশেন্ট শকে থাকলে করা হয় না। কমপ্লিট রিভাস্কুলারাইজেশন শুড বি কনসিডার্ড ইন নন-ইসচেমিক পেশেন্টস উইদাউট কার্ডিওজেনিক শক and without multivessel disease. Multivessel disease তো বটেই, যদি এরকম হয় তাহলে কমপ্লিট রিভাস্কুলারাইজেশন মানে কনসিডার্ড উইদাউট সিএস এন্ড মাল্টিভেসেল ডিজিজ। সাথে একটা রিলেশনের ভিতরে থাকলে সেগুলোই করে দেওয়া হয়, কার্ডিওজেনিক শক থাকলে না। টেকনিক্যাল এবার ইন্ট্রাকরোনারি ইমেজিং শুড বি কনসিডার্ড। তারপরে হলো কমপ্লিট রিভাস্কুলারাইজেশন during PCI in non-STSC patients without multivessel disease. অনেকগুলো ভেসেলে নাই, কিন্তু একটা ভেসেলের মধ্যে 2-3টা যদি থাকে সেগুলো করা যায়। ক্লাস রিকমেন্ডেশন ভেরি করবে ক্লাস 2B। A paper guided non-calculation may be used class 2B. মনিকাটা আমরা পড়ি, আমরা একটু শেষ করে আসি। মনিকাটা যদি সুযোগ পাই তাহলে পড়াবো। হার্ট ফেলিওর এবং কার্ডিওজেনিক শক এটা হলো খুব মানে থাকে। আপনার এই মনিকাটা পড়ে নেবেন হলো শর্ট নোট হিসাবে। স্যাররা পরীক্ষার সময় এটা যেহেতু পড়া হয় না বেশি, এই জন্য এটাকে শর্ট নোট মানে হিসেবে দেবে। দেখি আমি পারলে কভার করবো না, অথবা আমি ইম্পর্টেন্ট জিনিসটা কভার করে দিই আজকে। রিকমেন্ডেশন ফর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন উইথ নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজ, এটা পরে পড়বো আমরা। Recommendation of non-ST elevated MI, acute coronary syndrome with heart failure and cardiogenic shock যদি থাকে, emergency coronary angiogram is recommended in patient with cardiogenic shock complicated acute coronary syndrome. সেক্ষেত্রে acute coronary syndrome এর কথা বলছে, non-ST elevated MI ultimately এটা থাকবে না। Emergency PCI to the culprit lesion is recommended for patient with cardiogenic shock due to non-STSCS, independent of time of delay from these symptoms, if the coronary anatomy is amenable to PCI. টাইম যেটাই হোক না কেন, 2 ঘন্টা 24 ঘন্টা যেটাই থাকুক, যদি কার্ডিওজেনিক শকে থাকে এসটি এলিভেটেড এমআই মতো এটা করে দিতে হবে, যেরকম টাইম থাকুক না কেন। এবং এমার্জেন্সি সিএবিজি ইজ মানে রিকমেন্ডেড ফর পেশেন্ট with cardiogenic shock if coronary anatomy is not amenable to PCI. It is recommended to perform emergency echocardiogram without delay to assess LV function করার পরে অপশন দুইটাই আসবে, পিসিআই অথবা সিএবিজি, এগুলোর জন্য থাকবে। আর ইকোকার্ডিওগ্রাম করার কথা বলছে, এবং হিউম্যানোডাইনামিক ক্যাথেটার বেস থেরাপিও করা যেতে পারে। If for non-STSCS related to mechanical complication, IEBP should be considered class 2A.
And in selected patient with acute coronary syndrome and cardiogenic shock, short-term mechanical circulatory support may be considered depending on age, comorbidities, neurological complication, prospective for long-term survival, and predicted quality of life. Routine use of IABP in patients with cardiogenic shock and non-mechanical complications due to ACA is not recommended. সব রোগীরই আপনার দেওয়ার কথা, আইএবিপি দেওয়ার কথা নাই, কিন্তু আমাদের এরা মানে এখন সার্জনরাও আপনার আইএবিপি ইউজ করা শুরু করছে। তারা মনে বলে যে ক্রিটিক্যাল কেস বা এই কেস হইলে এটা প্রেশারটা ধরে রাখতে পারবে এলবি ফাংশন খারাপ থাকলে। কিন্তু এক্ষেত্রে কার্ডিওজেনিক শক না থাকলে আর অথবা মেকানিক্যাল কমপ্লিকেশন না থাকলে ইউজ করার কথা নাই। এটা খুব ব্যয়বহুল। ওই যে ফিমোরাল আর্টারির মধ্যে থেকে একটা ফরটিন প্রেস ক্যাথেটার ঢুকে জাস্ট নিচে রাখা হয়, লেফট সাবক্লাভিয়ান আর্টারির নিচ পর্যন্ত বেলুনটা রাখা হয় এবং এটা প্রোগ্রাম করা হয় ডায়াস্টলে, বেলুনটা খুলে দেওয়া হয় যাতে ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা অগমেন্টেশনটা থাকতে পারে, করোনারি পারফিউশন মেনটেন হয়। এবং যে গ্যাস ইউজ করা হয় সেটা হলো হিলিয়াম গ্যাস ইউজ করা হয়। তারপর হলো রুটিন ইউজ অফ আইএবিপি, এটাতে গেল। অ্যান্ড রুটিন immediate revascularization of the non-culprit lesion in non-STS image with multivessel disease presenting with ACS is not recommended. Routine immediate revascularization or non-culprit lesion যদি কার্ডিওজেনিক শক থাকে, আগে আমরা বলছিলাম যে কার্ডিওজেনিক শক না থাকলে আমরা মানে নন কালপ্রিট লেশন যেগুলো আছে, মাল্টিভেসেল ডিজিজ আছে, কমপ্লিট রিভাস্কুলারাইজেশন করব। এখানে বলছে যে কার্ডিওজেনিক শক না থাকলে বা কার্ডিওজেনিক শক থাকলে এটা রিকমেন্ডেশন নাই রুটিন করার। এবং ডায়াবেটিস ম্যালাইটাস যদি থাকে তাহলে কি করবেন, ইট ইজ রিকমেন্ডেড টু স্ক্রিন অল দি নন STS patients for diabetes and to monitor blood glucose frequently in patient with known diabetes and or admission hyperglycemia. Avoidance of hypoglycemia is recommended. Glucose lowering therapy should be considered in ACS patients with blood glucose more than 10 with greater target adapted to comorbidities, while episodes of hypoglycemia should be avoided. যাই হোক না কেন 10-এর বেশি থাকলে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে হবে, কিন্তু ওই না কইরা হাইপোগ্লাইসেমিয়া না কইরা। ওই যে সবগুলো যে মানে অন্য যেগুলো আছে সিবিডি, ডায়াবেটিস, এগুলোর সবগুলোর কন্ট্রোল করতে বলছে। তারপরে রিকমেন্ডেশন ফর পেশেন্ট উইথ ক্রনিক কিডনি ডিজিজ অ্যান্ড নন-ST এলিভেটেড এমআই, এটা ইট ইজ রিকমেন্ডেড টু নন-ST এলিভেটেড এমআই তে কিডনি ডিজিজ থাকলে সমস্যা অ্যান্টিপ্লেটিলেটে সমস্যা না, অ্যান্টিকোয়াগুলেন্টে সমস্যা হবে। অ্যান্টিকোয়াগুলেশন দেখে তারপর দিতে হবে। ইট ইজ রিকমেন্ডেড টু অ্যাপ্লাই দি সেম diagnosis and therapeutic strategy in patients with CKD. Dose as may be necessary as for patient with normal renal function. The normal renal function এটার সাথে একই রকম চিকিৎসা পাবে, শুধুমাত্র অ্যান্টিকোয়াগুলেশনের ডোজ। It is recommended to assess kidney function by eGFR in all patient. এখন ওই যে আমরা তো ক্রিয়েটিনিন দিয়ে করি, এটা eGFR দিয়ে করতে পারলে ভালো এবং ক্লাস 1 ইন্ডিকেশন এইটাই। কারণ সমস্ত বইপত্রে যে ডোজ এবং ড্রাগ গুলো দেওয়া আছে সেটা eGFR এর উপরে নির্ভর করে, লেস দেন 15 হলে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট পাবে না, আর 15 এর উপরে হলে 30 এর মধ্যে হলে উইথ কশন, আর 30 উপর থেকে 50 এর মধ্যে হইতেছে দেওয়া যাবে উইদাউট কশন। এরপর রিকমেন্ডেশন অফ দ্য পেশেন্ট উইথ ক্রনিক কিডনি ডিজিজ এন্ড নন-ST এলিভেটেড এমআই, ওই যে ইউজ অফ লো অর আইসোসমোলার কন্ট্রাস্ট, মানে লোয়েস্ট পসিবল ভলিউম আর টু বি রিকমেন্ডেড ইন ইনভেসিভ প্রসিডিউরস। এটা স্যাররা জিজ্ঞাসা করে পরীক্ষার সময় যে তুমি যে কিডনিতে আছে তুমি আর কি কি ওই ক্ষেত্রে ডায়ুরেটিক্স, ফ্লুইড এগুলো কোনোটাই কিন্তু করতে পারে না, কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি তোমার প্রিভেন্ট করতে পারে না। তুমি যদি ইউজ করো মানে কম ডোজ যদি ইউজ করো অসমোলার অথবা লো
আইসোঅসমোলার কন্ট্রাস্ট যদি ইউজ করা হয় তাহলে এটা মানে কম ইনজুরি করে। প্রি এবং ভলিউমটাও কম নিতে হবে। প্রি and post hydration with isotonic saline should be considered if the expected contrast is more than 100 ml per invasive procedure. এটা প্রিভেন্ট করতে পারে না, কিন্তু তোমার এটা প্রিকশন নিলে কম হয়। এটা contrast indication class 2A indication. As an alternative to pre and post hydration regime, tailored hydration regimes may be considered. এই tailored hydration consider এটা আমি মানে দেখতে পারিনি এটা কি আছে, নতুন টার্ম আছে, এটা দেখতে হবে একটু। And CABG should be considered over PCI patient in multi-vessel who are high surgical risk profile accepted and life expectancy more than 1 year. সেই সমস্ত ক্ষেত্রে CABG এবং PCI ব্যালেন্স করে নিতে হবে। রিফ্রাকশন এর ওল্ড পেশেন্ট উইথ নন এসটি এলিভেটেড মাইক্রোডিয়াল সিমটমস, যদি পেশেন্ট বিভিন্ন মানে বয়স বেশি হয়, it is recommended to apply the same diagnostic strategy in older patient as well as for younger patients. এটা ওদের দেশে মানে বয়স কোনো ম্যাটার না, যে কোনো বয়সে যে কোনো করা যায়, কারণ ওদের দেশে হলো মানে ব্যাকআপ সাপোর্টটা খুব স্ট্রং। আপনার কার্ডিওজেনিক শক হোক অথবা পেশেন্ট যেরকম সিএসজি সিএবিজি যেটাই হোক না কারণ ইমিডিয়েট করা সম্ভব। আমাদের দেশের কথা তো ওরা চিন্তাও করতে পারবে না যে আমাদের দেশে সিসিউতে রোগী গেটের বাইরে থাকে, কার্ডিওজেনিক শকের রোগী আমরা মাটিতে রেখে চিকিৎসা করি। ওরা তো চিৎকার দিয়ে উঠবে যে এটা মানে অমানবিক, মানে হিউম্যান বিং এইভাবে ট্রিট হইতে পারে, এটা ওরা আসলে কেবল বুঝতে পারে। এশিয়ান বংশোদ্ভূত যারা মানে আমেরিকান অথবা ব্রিটিশ আছে, ওরাও চিন্তা করতে পারে না যে আমরা এত বিলো স্ট্যান্ডার্ডের মধ্যে বাঁচি থাকি, কারণ ওরা যখনই দেখে যে আমাদের এইরকম অবস্থায় আমরা চিকিৎসা দিচ্ছি তখন ওরা অবাক হয়ে যায়, যাদের দেশের মানে আসা যাওয়া নাই, হঠাৎ করে দেশে এসে স্বাস্থ্য ব্যবস্থা দেখে। It is recommended to apply the same interventional strategy in older patients. Choice of antithrombotic agents and doses as well as secondary prevention should be adapted due to renal function as well as a specific contraindication. কারণ হইতেছে 75 এবং তার উপরে যদি যায় তখন আমরা অ্যান্টিপ্লেটিলেট এজেন্ট দিতে গেলে আমরা যে অ্যাসপ্রিন ঠিকই দেই, কিন্তু ক্লোপিডগ্রেলের মানে 150 মিলিগ্রামের 300 মিলিগ্রামের জায়গায় 75 মিলিগ্রাম দেওয়া হয়। এটা হলো অ্যান্টিকোয়াগুলেন্টের ক্ষেত্রে, এবং ডোজ অ্যাডজাস্ট করে দেওয়া হয়, যে এখানে লোডিং ডোজ আইবি না দিয়ে 0.75 মিলিগ্রাম করে দেওয়া হয়। আর রেনাল ফাংশনের কথা তো আপনারা জানেনই, রেনাল ফাংশন যদি অ্যাবনর্মালিটি থাকে তাহলে সেক্ষেত্রে হাফ ডোজ দেওয়া হয়, তার মানে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ডেইলি দেওয়া হয়, এবং এটা যদি বয়স 75 এর উপরে হয় তাহলে 0.75 মিলিগ্রাম ডেইলি দেওয়া হয়। Recommendation of lifestyle intervention of non-ST elevated myocardial infarction. Lifestyle modification এর সমস্ত ডিসিপ্লিনে যেগুলো আছে সেইগুলোই, যেমন আপনার ডায়েট, এক্সারসাইজ, স্মোকিং প্রিভেনশন, সল্ট ইনটেক কম, এরপরে মডারেট অ্যালকোহল ইনটেক করা, এইগুলা মানে অলওয়েজ মানে করা থাকে। সমস্ত জায়গায় লাইফ ইনভেস্টিগেশন একরকম। আচ্ছা, লাইফস্টাইল বাদ দিয়ে দিলাম, এই জন্য এখন নেক্সট হলো নতুন দুইটা রিকমেন্ডেশন আছে, সেটা হইতেছে আপনি শুনলেও অবাক হবেন যে লিপিড লোয়ারিং এর ক্ষেত্রে নতুন রিকমেন্ডেশন দিছে এরা দুইটা। রিকমেন্ডেশন ফর ফার্মাকোলজিক্যাল লং টার্ম ম্যানেজমেন্ট after non-ST elevated acute coronary syndrome excluding the antithrombotic therapy. Antithrombotic therapy তারা আর বলে নাই, antithrombotic therapy পরে বলবে, অথবা আগে যেটা বলে গেছে সেটাই তাদের ঠিক আছে, atrial fibrillation এবং atrial fibrillation ছাড়া। Lipid lowering statins are recommended in all non-ST-ACS patients. এই ক্ষেত্রে আপনার কিন্তু স্ট্যাটিন দিয়ে দিতে হবে নন ST-ACS যদি আপনার ডায়াগনোসিস হয়, তার মানে আইদার আনস্টেবল এনজাইনা অথবা নন ST এলিভেটেড এমআই যেটাই হোক না কেন,
statin আপনি শুরু করবেন initially and aim to reduce the LDL-C by more than 50% from baseline and to achieve শোনা যায়? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। মাঝে মাঝে আমাকে এখানে দেখায় যে your internet connection is unstable, কেন স্যার দেখায় নেট বুঝি না। প্রবলেম স্যার। নেট প্রবলেম হতে পারে। আচ্ছা কি বলেন? আচ্ছা, it is recommended in all ACS patients to the aim to reduce the LDL-C cholesterol more than 50% from baseline and to achieve LDL-C cholesterol 1.4 millimole, that is less than 55 gram per DL. এটা 55 এর নিচে নিয়ে আসছে এবং কোন কোন জায়গায় 1 মিলিগ্রাম মানে 40 পর্যন্ত থাকবে, দেখবেন খালি। আচ্ছা, এটা আমরা আগে জানতাম যে যদি সেকেন্ডারি প্রিভেনশনের জন্য যদি একটা ইভেন্ট হয়ে যায় তাহলে 100 এর নিচে থাকতে হবে এবং 70 এর নিচে ডেজারেবল, সেটাকে এখন 55 এ নিয়ে আসছে। ইফ দি এলডিএল মধ্যে দুইটা, এক হলো 50% রিডাকশন হইতে হবে বেস লাইনের যদি আপনার করা থাকে, আর যদি না হয় টার্গেট 55 এর নিচে নিয়ে আসতে হবে। এবং যদি সে 40 এর নিচে আসেন তাহলে ক্লাস 2B ইন্ডিকেশন। If the current and honest ACS episodes is a recurrence with at least 2 years of the first episode, while taking maximum statin-based therapy, LDL-C go less than 1 milligram may be considered. কিন্তু রিকারেন্ট ACS যদি হইতে থাকে, নন-honest ACS হয় বারবারই, তাহলে তাদের ব্লাড লিপিড লোয়ারিং আরো কমাইতে বলছে, 40 বা 4 নিচে নিয়ে আসতে বলছে। এটা মাঝখানে একটা কোন ইসে যেন শুনছিলাম যে হাতির এলডিএল কোলেস্টেরল আরো কম থাকে, 50 এর নিচে থাকে, এই জন্য হাতির কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি ডিজিজ হয় না, বিশাল মোটা থাকা সত্ত্বেও। এখন নতুন রিকমেন্ডেশন 55 ক্লাস 1 এবং লেস দেন 40 হইতেছে ক্লাস 2B। এটা হলো নতুন, আমিও আজকে এই পুরো শিখলাম আপনাদের সাথে। এখন এসি ইনহিবিটর আর এআরবি লং টার্ম ট্রিটমেন্টের মধ্যে এটা আগের মতোই আছে। ক্লাস 1 ইন্ডিকেশন হবে যদি পেশেন্টের এলবি ডিসফাংশন থাকে, ডায়াবেটিস থাকে এবং সিকেডি থাকে, আনলেস ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড বাই রেনাল ইম্পেয়ারমেন্ট অর হাইপারক্যালেমিয়া। এটা ইন অর্ডার টু রিডিউস দি অল কজ মরবিডিটি এন্ড মর্টালিটি। এসি ইনহিবিটর এবং এআরবি রিকমেন্ডেশন আছে, এটা ক্লাস 1। আর ক্লাস 2B হইতেছে সমস্ত, ক্লাস 2A হইতেছে অন্য সব ক্ষেত্রে। আর বিটা ব্লকার রিকমেন্ডেড একই রকম ইন পেশেন্ট উইথ এলভি সিস্টোলিক ডিসফাংশন অর হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইনজেকশন ফ্র্যাকশন 40, এটা ক্লাস 1। ইন পেশেন্ট উইথ প্রিয়র এমআই লং টার্ম ওরাল treatment with beta blocker should be considered in order to reduce all cause morbidity and mortality. এটা হলো ক্লাস 2A। যদি না থাকে, এলবি ডিসফাংশন না থাকে, তাহলে সমস্ত পেশেন্টকে বিটা ব্লকার দিতে হবে। এমআরএ আমরা এমআরএ ডিসপাইট অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট উইথ এসি ইনহিবিটর, বিটা ব্লকার, ডায়ুরেটিক্স, তারপরে যদি হার্ট ফেলিয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে দিতে হবে। MRA is recommended in patient with heart failure with reduced ejection fraction less than 40% in order to reduce the all causes and cardiovascular morbidity and mortality. 40% এর নিচে এলবি ফাংশন থাকলে তোমার দিতেই হবে, সেক্ষেত্রে আর কোনোই নাই। এবং এরপরে আরেকটা ইন্ডিকেশন হচ্ছে এসি ইনহিবিটর এবং এআরবি দেওয়ার পরেও যদি পেশেন্ট সিম্পটোমেটিক থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে দিতে হবে। প্রোটন পাম্প ইনহিবিটর, concomitant use of proton pump inhibitor is recommended in patient receiving aspirin monotherapy, dual antiplatelet, dual anticoagulant, triple anticoagulant, oral anticoagulant monotherapy. এক মিনিট, এটা একটা ফোন ধরতে দিতেছে।
Hello. All আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই না, ওই যে ভিটামিন খাইলে চলবে, একটা অ্যারিস্টোভিট দিয়ে দিবি। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এটা তো ইন্ডিকেশন, ওই দুইটা ইন্ডিকেশন আছে। এটা আসলে আমরা মানে হার্ট ফেলিয়ারের সময় পড়ছি, এবং নন HTMI তে, মানে সরি ST এলিভেটেড MI তেও আছে, মানে নন HTMI তেও আছে, এবং এখন নন HTCS MR এর ইন্ডিকেশন দেওয়া আছে। এবং এই ক্ষেত্রে যে সমস্ত রোগীর দেখবেন, এবং ইজেকশন ফ্র্যাকশন যদি 40 এর নিচে থাকে, পেশেন্ট আইদার সিমটোমেটিক অথবা অ্যাসিমটোমেটিক, কিছু দেখার দরকার নেই, একটা MRA তারে প্রেসক্রাইব করবেন। তাই এই ক্ষেত্রে MR এর সাথে ডায়াবেটিক্স দিবেন যদি আপনার থাকে, ফেইলিওরের এভিডেন্স থাকে, তাহলে ডায়াবেটিক্স MRA একসাথে দিলে মানে ভালো কাজ করবে। আর যদি বলিউড ওভারলোডের এভিডেন্স না থাকে, তার মানে যদি ফেইলিওর না থাকে, শুধুমাত্র এলভি ডিসফাংশন থাকে, হাত পায়ে পানি নাই, সেই ক্ষেত্রে MRA দিলেই যথেষ্ট। আর কনকমিটেন্ট ইউজের জন্য, সরি এটা তো বলছিলাম, কনকমিটেন্ট ইউজের জন্য দিতে হবে, প্রোটন পাম্প ইনহিবিটর দিতে হবে। এখন প্রোটন পাম্প ইনহিবিটরের কথা আছে, যে কোন প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করবেন, ওমিপ্রাজল আর প্যান্টোপ্রাজল। তো প্যান্টোপ্রাজলের কথা বলছে, যে প্যান্টোপ্রাজলের রিঅ্যাকশন কম হয় এই দিলে, ক্লোপিডোগ্রেল এগুলো দিলে, যে একই পথ দিয়া মানে ওমিপ্রাজল এগুলো হয়, ডিগ্রেডেশন হয়, সেই জন্য প্যান্টোপ্রাজল দেওয়ার জন্য রিকমেন্ডেশন আছে। এখন যদি আমরা সামারি করি, যদি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ফর একুট করোনারি সিনড্রোমের যে সামারি করলে, ইনিশিয়ালি যে আমাদের কতগুলো স্ট্র্যাটেজি আছে, হিস্ট্রি নিতে হবে, এবং ইনিশিয়াল স্ট্র্যাটেজিতে হাই রিস্ক এবং লো রিস্ক গ্রুপে ভাগ করে, এরপরে চয়েস অফ অ্যান্টিথ্রম্বোটিক থেরাপিতে আমাদের আসবে, চয়েস অফ স্ট্র্যাটেজিতে আসবে আর্লি ইনভেসিভ আর আর্লি মেডিকেল ম্যানেজমেন্ট, এবং এই মানে এইগুলোর মধ্যে আসবে, একটা একটা করে আমরা দেখি। এতক্ষণ যা আমরা পড়ছি তার সামারি মোটামুটি ভাবে আমরা দেখতে চেষ্টা করি। প্রথমে হলো এটারই বড় করে দেখাইতেছি পাশে, যে সেন্ট্রাল ইলাস্ট্রেশন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অফ নন ST এলিভেটেড একুট করোনারি সিনড্রোম ম্যানেজমেন্ট। এখানে ইনিশিয়াল ইভ্যালুয়েশন এন্ড দি পাথওয়ে এডমিশন ডিসচার্জ। ইনিশিয়াল ইভ্যালুয়েশনের জন্য পেশেন্টকে আমরা যে এমার্জেন্সি রুমে যেটা ওরা করে, যে ট্রায়ালস এর মতো যেটা আছে, সেক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রি নেওয়ার আগেই ওরা দেখে অ্যাসেসমেন্ট অফ দি সিমটমস, ভাইটাল সাইন, ইসিজি এবং হাই সেন্সিটিভ ট্রোপোনিন। এই তিনটে যদি করে ফেলে, যে ইসিজিতে যদি STT চেঞ্জ পাই তাহলে ডাইরেক্ট সেই পথে যাবে। আমরা মনে করি ইসিজিতে কোনো চেঞ্জ নাই এবং হাই সেন্সিটিভ ট্রোপোনিন পাঠানো হয়েছে। এখন ট্রোপোনিন আসতে তো 1 ঘন্টা সময় লাগবে মিনিমাম। সেই 1 ঘন্টা হিসাব করে সেই পেশেন্টের, এবং পেশেন্টের যদি ইনিশিয়াল সিমটমস এবং ভাইটাল সাইন থেকে পেশেন্ট কোথায় যাবে, সেটা কি ওয়ার্ডে ভর্তি হবে, না সিসিউতে, না অবজারভেশনাল ইউনিটে, না ডিসচার্জ হবে, সেটা নির্ভর করবে এখান থেকে। অথবা এই পেশেন্ট গুলো যদি, আমি মনে করি সবই ভালো আছে,
তার চেস্ট পেইন নাই, ইসিজি চেঞ্জ নাই, এনজাইম নাই, তখন তাকে অ্যাডভাইস করতে হবে নন ইনভেসিভ ইমেজিং এর জন্য। এবং অথবা তাকে আবার সেকেন্ড স্যাম্পল মানে করানোর পরেও যদি হাই সেন্সিটিভিটি চেঞ্জেস যদি 1 ঘন্টার পরেও যদি দেখি যে নাই বা আছে, তার উপরে বেসিস করে আমাদের রোগীগুলার এডমিশন হবে। তাহলে অ্যাসেসমেন্ট অফ সিমটমস, ভাইটাল সাইন, ইসিজি এন্ড ট্রোপোনিন, আইদার ফার্স্ট স্যাম্পল আর রিপিটেড স্যাম্পল যেটাই করি না কেন, এটার পরে ডিসিশন সিসিউ, ওয়ার্ড, অবজারভেশনাল, ডিসচার্জ। এই প্রথম স্ট্র্যাটেজি ইনিশিয়াল পাথওয়েতে এমার্জেন্সি থেকে এটা শেষ হয়ে গেল। এরপরে তোমার ওয়ার্ডে যখন ভর্তি হবে সেই ক্ষেত্রে আসবে, এর আগেই তাকে এখানে কনসিডার করতে হবে রিস্ক স্ট্র্যাটিফিকেশনের জন্য বিএনপি এবং এন্টি প্রো বিএনপি, এইটা দেখতে হবে তার রিস্ক স্ট্র্যাটিফিকেশনের জন্য। এখন ডায়াগনোসিস, ভ্যালিডেশন এন্ড রিস্ক স্ট্র্যাটিফিকেশন, আমরা আইদার হাই রিস্ক, লো রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্কে সে যাবে কিনা সেটা এখান থেকে আমরা ওই যে হাই রিস্কের ক্যারেক্টার যেগুলো আছে, ভেরি হাই রিস্কের ক্যারেক্টার, এগুলো সার্চ করব। যেমন ক্লিনিক্যাল হিস্ট্রি, সিমটমস, সাইন, ইসিজি উইদিন 10 মিনিটস, ফিজিক্যাল ফাইন্ডিংস, ল্যাবরেটরি রেজাল্টস, হাই সেন্সিটিভ ট্রোপোনিন রেজাল্টস উইদিন 60 মিনিটস, এগুলোর ভিতর দিয়ে আমরা এই দেখবো। এরপর যদি এটা ক্লাস 1 ইন্ডিকেশন, এরপরে যদি প্রয়োজন হয় এডিশনাল ইসিজি লিডস আমরা লাগাবো, যে V789 অথবা V34R, এই সমস্ত জায়গায় আমরা এডিশনাল লিড লাগাইতে পারি। এবং ইসিজি তে মানে কন্টিনিউয়াস রিদম মনিটর করতে হবে, এবং যদি ইসিজি তে পেশেন্টের মানে ইমিডিয়েটলি মানে রিস্ক থাকে, হাই রিস্ক গ্রুপ থাকে, তাহলে তার মনিটর করতে হবে। এবং এডিশনাল ইসিজি নিতে হবে যদি সিমটমস পারসিস্ট করে, ডায়াগনোসিস যদি আনক্লিয়ার থাকে, তাহলে একবার নিচে ইসিজি রিপিট ইসিজি করতে হইতে পারে আপনার। এবং আগে যে আমরা আর্লি রুল ইন এবং আর্লি রুল আউট যে সিমটম গুলো করছি, সেই সিমটমের উপরে নির্ভর করবে। এরপর চয়েস অফ অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি, এইটা হইতেছে মানে আমাদের খুব ক্রুশিয়াল। চয়েস অফ মানে থ্রম্বোটিক এজেন্ট, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল এবং অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে যেগুলো আমাদের আসবে, অ্যানোক্সাপাইরিন এবং আনফ্র্যাকশনেটেড হেপারিন। চয়েস অফ অ্যান্টিথ্রম্বোটিক এজেন্ট দুইটাই। এখন অ্যাসপিরিন 300 to 150 মিলিগ্রাম অন প্রেজেন্টেশন, এটা সেদিন শোয়েব প্রশ্ন তুলছিল যে কখন আমরা মানে আসলে মানে এটা দিব, বা যখনই প্রেজেন্টেশন আপনি যখনই পান তখনই দেবেন, এবং 12 ঘন্টার মধ্যে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। 12 ঘন্টার পরে যদি মানে আসে, তাহলে সেক্ষেত্রে অন প্রেজেন্টেশনে আপনি দিতে পারবেন। অ্যাসপিরিন 150 মিলিগ্রাম to 300 মিলিগ্রাম অন প্রেজেন্টেশন, ক্লাস 1 ইন্ডিকেশন। হলো অ্যানোক্সাপাইরিন, এবং সেই ক্ষেত্রে যে বিলিভার্ডিন এট দি টাইম অফ পিসিআই তে দিতে পারবেন। এটা দেওয়ার পরে অ্যাসপিরিন দেওয়ার পরে সেকেন্ড যে এজেন্ট আপনি দিবেন, সেকেন্ড এজেন্ট হলো P2Y2 ইনহিবিটর ইন এডিশন টু অ্যাসপিরিন, এটা ক্লাস 1 ইন্ডিকেশন। এক সময় যখন ছিল তখন হলো অ্যাসপিরিনের সাথে ক্লোপিডোগ্রেল মানে অ্যাড অন থেরাপি হিসাবে যোগ যখন হয় নাই, তখন বলছে আইদার অ্যাসপিরিন অথবা ক্লোপিডোগ্রেল দিতে পারবেন, এবং অ্যাসপিরিন ইনটলারেন্ট হলে ক্লোপিডোগ্রেল দিতে পারবেন। এটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে এখন ক্লাস 1 ইন্ডিকেশনই চলে আসছে, যে অ্যাসপিরিনের সাথে P2Y2 ইনহিবিটর আমরা কোনটা দেব। এটা যদি হয় ST এলিভেটেড MI এবং থ্রম্বোলাইটিক লাগে, সেক্ষেত্রে ক্লোপিডোগ্রেল ইজ দি ড্রাগ অফ চয়েস। কিন্তু এক্ষেত্রে যদি আমার থাকে নন ST SCS থাকে অথবা নন ST এলিভেটেড থাকে, সেক্ষেত্রে আপনি প্রাসুগ্রেল, টিকাগ্রেল, ক্লোপিডোগ্রেল তিনটে আপনি দিতে পারবেন।
যে কোনোটাই করতে পারবেন, দিতে পারবেন, কিন্তু ইনিশিয়াল স্ট্র্যাটেজির উপরে নির্ভর করে। প্রাসুগ্রেল, টিকাগ্রেল পোটেন্ট অ্যান্টি প্লেটলেট এজেন্টস, এটা প্রাইম যদি পিসিআই আপনারই হয় তাহলে এটা দেওয়া যাবে। কিন্তু তার মধ্যে আবার একটা কথা আছে যে যে সমস্ত রোগীর নন এসটিএসিএস এর প্রি ট্রিটমেন্ট লাগবে এবং আর্লি ইনভেসিভ স্ট্র্যাটেজি হবে, তাদেরকে প্রি ট্রিটমেন্ট করতে পারবেন না আপনি P2Y2 ইনহিবিটর দিয়ে, যতক্ষণ না পর্যন্ত আপনার করোনারি অ্যানাটমি না দেখতে পারতেছেন। তার মানে এনজিওগ্রাম করার আগ পর্যন্ত আপনি লোডিং ডোজ যেগুলো আছে পোটেন্ট P2Y2 ইনহিবিটর, এগুলো আপনি দিতে পারতেছেন না। আগে আমরা ক্লাস 3 ইন্ডিকেশন দেখে আসছি, তো কেবল দেখেই আপনার দিতে হবে। কিন্তু যদি যদি আপনার স্ট্র্যাটেজি হয় যে এটা মেডিকেল ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে আপনি ক্লোপিডগ্রেল দিতে পারবেন রিসপেক্ট অফ দি স্টেজেস। এবং প্রাসুগ্রেল এবং ট্রিকাগ্রেলের কথা মানে ট্রিকাগ্রেলের কথা আছে যে ট্রিকাগ্রেলও সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, যেটাই হোক না কেন। কিন্তু প্রাসুগ্রেলের বলছে যে এটা রিজার্ভ রাখার জন্য বলছে, এটা প্রাইমারি পিসিআই যদি হয় অথবা আর্লি ইনভেসিভ প্রসিডিউর হয় যদি, তাহলে সেই ক্ষেত্রে প্রাসুগ্রেল ইজ প্রেফারেবল ওভার ক্লোপিডগ্রেল এন্ড টিকাগ্রেল। এখন আমরা P2Y2 ইনহিবিটর সবকটাই লোডিং ডোজ 60 মিলিগ্রাম, লোডিং ডোজ অন 80 মিলিগ্রাম এবং ক্লোপিডগ্রেল লোডিং ডোজ 600 মিলিগ্রাম দেওয়ার পরে মেইনটেনেন্স ডোজ করব। এবং এখানে হলো এটা ক্লাস 1 এটা, আর ক্যানাগ্রেল এট দি টাইম অফ পিসিআই, আর হলো গ্লাইকোপ্রোটিন 2B3A ইনহিবিটেড ইন পিসিআই অ্যাজ এ বেইল আউট প্রসিডিউরস, মানে ইন স্লো ফ্লো অ্যান্ড নো ফ্লো। এরকম যদি থাকে তাহলে স্লো ফ্লো নো ফ্লো থাকলে এটা গ্লাইকোপ্রোটিন 2B3 ইনহিবিটর দেওয়া হবে বেইল আউট প্রসিডিউর হিসাবে। নেক্সট যেটা আছে সেটা হইতেছে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। এক্ষেত্রে ইনভেসিভ ভার্সাস সিলেক্টিভ ইনভেসিভ স্ট্র্যাটেজি এন্ড টাইমিং, ইসিজি, ভাইটাল সাইন্স, মারমার, হাই সেন্সিটিভ ট্রোপোনিন এন্ড গ্রেস স্কোর, যেগুলো দিয়ে আমরা ভাগ করছিলাম এর আগে, সেই সমস্ত গুলো দিয়ে ওই যে আর্লি ইনভেসিভ 2 ঘন্টার আগে এবং 24 ঘন্টার মধ্যে, এবং সিলেক্টিভ মানে ইনভেসিভ অথবা নন ইনভেসিভ ইন অল পেশেন্ট, এটা হইতে পারে। সিলেক্টিভ ইনভেসিভ, নন ইনভেসিভ ইমেজিং ইন অল আদার পেশেন্ট, সেটাও ক্লাস 1 ইন্ডিকেশন দিয়ে রাখছে। সিলেক্টিভ এনজিওগ্রাম আপনি করতে পারেন স্ট্র্যাটেজি যদি আপনার ফেভারেবল থাকে। এবং রিভাস্কুলারাইজেশন, যেটা মানে বাইপাস হবে যদি করোনারি আর্টারি ফেভারেবল না থাকে, তাহলে সেক্ষেত্রে বাইপাস করতে হবে। এবং ডায়াবেটিস পেশেন্ট, কমপ্লেক্স মাল্টিভেসেল ডিজিজ এবং পুয়ার এলভি ফাংশন যদি থাকে, তাহলে এটা মানে এখনো সিএবিজি প্রেফারেবল ওভার পিসিআই, কারণ এটা বাড়ি রেজাল্টের যে ট্রায়াল যেটা আছে সেটা পরবর্তীতেও প্রমাণ করছে যে পেশেন্টের মাল্টিপল ভেসেল, ডায়াবেটিক পেশেন্ট এবং এলভি ডিসফাংশন, এই সমস্ত পেশেন্ট গুলা সিবিজি দিয়ে বেশি বেনিফিট পায় দেন এসেছে। এই সমস্ত ক্ষেত্রে সিঙ্গেল ভেসেল ডিজিজ যদি থাকে, মাল্টিপল না থাকে, তাহলে সেক্ষেত্রে মানে প্রেফারেবল মানে পিসিআই উইথ ডেস। এখন মানে ফেভার্স পিসিআই যেমন সিঙ্গেল ভেসেল ডিজিজ, ক্লিনিক্যাল ইনস্টেবিলিটি, পিসিআই উইথ ডেস, এটা মানে কমপ্লিট রিভাস্কুলারাইজেশন করতে পারবো আমরা যদি কার্ডিওজেনিক শক না থাকে, মাল্টিভেসেল যদি ইনভলভমেন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে করা যাবে। আর কমপ্লিট রিভাস্কুলারাইজেশন এই দুইটা ক্ষেত্রে হলে না করে স্টেজ প্রসিডিউর হিসাবে করতে হবে। এবং হসপিটাল ডিসচার্জ এবং পোস্ট ডিসচার্জ ম্যানেজমেন্ট যেটা আছে সেটা নির্ভর করবে। এখন ডিএপিটি মানে ডিফল্ট স্ট্র্যাটেজি হিসেবে ডিএপিটি পাবে সমস্ত পেশেন্ট, 1 বছর পর্যন্ত ডিএপিটি পাবে। 1 বছর পরে ডিএপিটি কন্টিনিউ করবে কি করবে না সেটা স্ট্র্যাটেজি নির্ভর করবে তার ইসকেমিক স্কোরের উপরে। যদি ইসকেমিক বেশি থাকে এবং ইসকেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে, অথবা এমআই হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে এক্সটেন্ডেড করা যাবে ডিএপিটি ফর 12 মান্থ ইফ নো ব্লিডিং মানে কনসিডার্ড if no bleeding, and considered prolonged DAPT or aspirin, rivaroxaban, low dose for high risk patients. এটা কিন্তু ক্লাস 1 ইন্ডিকেশন।
আগে এক্সটেন্ডেড ডিএপিটি বা কনসিডার প্রলং ডিএপিটি মানে 12 মাস পরও ডিএপিটি আপনি কনসিডার করতে পারেন, অথবা মানে ডিএটি ডুয়েল অ্যান্টিপ্লেটিলেট অ্যাসপ্রিন প্লাস রিভারক্সাবান লো ডোজে মানে 2.5 মিলিগ্রাম বিডি যেটা আছে সেটা আপনার কনসিডার করা যাবে। এটা ক্লাস 1 ইন্ডিকেশন। রেফার ফর দি কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, যেমন বাকি যে সবগুলো করা, যেমন লিপিড কন্ট্রোলের উপরে খুব বেশি করে জোর দিচ্ছে তারা, এটা হলো 55 এবং প্রয়োজনে 40 পর্যন্ত রাখতে পারেন। স্ট্যাটিন, হাইয়েস্ট ডোজের স্ট্যাটিন, এর সাথে এজিটামাইড প্লাস মাইনাস PCSK9 ইনহিবিটর। ব্লাড প্রেশার কন্ট্রোল, diabetes control, tobacco cessation, and plant-based diet, exercise, and ideal weight. এটা হলো রিহ্যাবিলিটেশনের মধ্যে। এটাই মোটামুটি ভাবে মানে ইসের নন স্টেসিএস এর ম্যানেজমেন্টের লাস্টের যে 3টা ডাটা আছে সেইগুলো হলো অ্যাজ এ হোল তারা এখানে সামারাইজ করে গেছে এইভাবে। আজকে এখানটাই থাক। কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। মানুষা, স্যার থ্যাংক ইউ স্যার ফর নাইস ক্লাস স্যার। স্যার আই হ্যাভ এ কোশ্চেন স্যার। আমরা ওয়ার্ডে প্রায় রুগী পাই, যেমন আজকে প্রেজেন্টেশন দেখলাম লেফট মেইন ডিজিজ, এবং লেফট মেইন ডিজিজ গুলো আমরা ডায়াগনোসিসে যখন রিসার্চ দেব তখন তাদের ডায়াগনোসিস কি লেফট মেইন ডিজিজ হিসেবে রাখবো নাকি নন এসটিএসিএস হিসেবে রাখবো স্যার? প্রথম ডায়াগনোসিস তার হলো নন এসটিএসিএস। জি স্যার। তো ব্র্যাকেটে আপনি লেফট মেইন ডিজিজ যদি আপনি বলেন, হ্যাঁ, তাহলে সেটা বলতে হবে যে ইসিজি এবং এনজাইম দেখে আপনি ইসিজি দেখে আপনি তাকে ই করছেন। এট দি সেম টাইম তার যেন ইসিজিতে অন্য কিছু, যেমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং এলভিবি এবং আদার ভেরিয়েবল গুলো যাতে না থাকে, হ্যাঁ, যেমন কার্ডিওমায়োপ্যাথি অথবা অন্য কিছু যদি না থাকে তার স্পেসিফিসিটি বেশি আসবে। হাইপারটেনশন থাকলে তার সাথে যদি এলবিএস বেনি থাকে তাহলে এসটিটি চেঞ্জ এমনিই থাকে, সেই ক্ষেত্রে তার স্পেসিফিসিটি কমে যাবে। ডায়াগনোসিস হবে নন এসটিএমআই। ব্র্যাকেটে যদি লিখতে চান তাহলে মানে ওই যে ফাইন্ডিংস লেখেন না আপনারা, মানে সেই ক্ষেত্রে আপনি লিখতে পারবেন যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন মোর দেন 6 লিডস উইথ এসটি সেগমেন্ট এলিভেশন ইন এভিআর এন্ড B1 সামনে টান দিয়ে লিখে দিলেন যে এটা লেফট মেইন ডিজিজ অথবা সিভিয়ার ট্রিপল ভেসেল ডিজিজ। ইন্টারপ্রিটেশন তো দুইটা, একটা সিভিয়ার ট্রিপল ভেসেল ডিজিজ অথবা লেফট মেইন ডিজিজ। স্যার ওই যে লেফট মেইন ডিজিজে তো আমরা এবিআর এ স্যার এসটি এলিভেশন পাই আর এট লিস্ট 6 এসটি ডিপ্রেশন পাবো। প্রশ্ন হচ্ছে স্যার যদি এরকম হয় তাহলে আমরা বলি যে এটা লেফট মেইন। স্যার ট্রিপল ভেসেল ডিজিজ কোনো কি আলাদা কোনো কিছু আলাদা করা যায় না? এই দুইটারই আইদার লেফট মেইন অথবা ট্রিপল ভেসেল সিভিয়ার ট্রিপল ভেসেল ডিজিজ। তাহলে স্যার আমরা যখন ডিসচার্জে লিখবো তখন সেখানে নন এসটিএমআই ব্র্যাকেটে লেফট মেইন অর ট্রিপল ভেসেল ডিজিজ ওটা লিখতে পারবো স্যার? হ্যাঁ, সিভিয়ার লিখতে পারবেন, সিভিয়ার ব্র্যাকেটে লিখতে হবে। জি স্যার। কারণ ওটা তো এই ডায়াগনোসিস না, আপনার ডায়াগনোসিস আইদার ইসকেমিক হার্ট ডিজিজের ডায়াগনোসিস আইদার ক্রনিক করোনারি সিনড্রোম অথবা একুট করোনারি সিনড্রোম। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, আনফ্র্যাকশনেটেড হেপারিন আপনি দেখাইছেন আজকে ক্লাসে যে আমাদের এনোক্সাফেরিন 2B তে চলে গেছে স্যার। তো আমাদের এখানে স্যার এটা ক্লাস পিসিআই 1 এ ক্ষেত্রে, এটা পিসিআই এর ক্ষেত্রে, এটা পিসিআই করার সময়। আচ্ছা স্যার। তো স্যার আনফ্র্যাকশনেটেড হেপারিন পিসিআর করার ক্ষেত্রে চয়েস অফ অ্যান্টি থ্রম্বোটিক থেরাপি স্যার, এই যে স্যার আপনার দেখেন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ফর নন ওটা পিসিআই, ওটা পিসিআই এর জন্য। পিসিআই তে আপনার, হ্যাঁ, পিসিআই তে আপনার 0.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট দিতে হবে। যদি 60 কেজি থাকে তাহলে 30 ml আইভি দিয়ে দিতে হবে। ওইটা হলো পিসিআই এর জন্য। আমার প্রশ্নটা হচ্ছে হ্যাঁ বলুন। আমার প্রশ্নটা হচ্ছে স্যার আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিনটা ইউজ করব নাকি এনোক্সাফেরিন ইউজ করব? ওই যে আমরা ওয়ার্ডে যে রোগীগুলো আসে নন এসটিএসিএস, না, ওয়ার্ডে যেগুলো আছে সেগুলো হলো ওই মানে এনোক্সাফেরিন ইউজ করবেন। কিন্তু স্যার এটা ক্লাস 2A বি স্যার ইন্ডিকেশন। না, ওটা তো পিসিআই এর ক্ষেত্রে। ও
ও আচ্ছা, এই জায়গাটা পিসিআই। ওদের ডিউরিং পিসিআই লেখাই আছে, দেখেন উপরে ডিউরিং পিসিআই। স্যার ওখানে কি পিসি এর ক্ষেত্রে আলাদা ক্লপি ডগরেজ 600 দিতে হবে স্যার? ক্লপি ডগরেল অবশ্যই ক্লোপিডোগ্রাল 600, আর এমনিতে আমরা 300 দিব স্যার। 300 দিবেন। শুধু পিসিআই করতে গেলে মানে ডেভিডসনও লিখে দিয়েছে যে 300 to 600 মিলিগ্রাম ক্লোপিডোগ্রাল। এটা নিয়ে ওরা মানে বলে যে ই করে, কনফিউশন ক্রিয়েট করে যে 300 না 600। আসলে পিসিআই করতে গেলে 600 দিবেন, পিসিআই না করতে গেলে 300 দিলেই চলবে। স্যার লাস্ট কোশ্চেন, একটা কোশ্চেন প্রায় আমরা দেখি আমাদের মানে অনেক স্যাররাও বলেন, বাট আমি এটা এখনো পাই নাই স্যার, যে হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে যখন আইসিএম এর রোগীদের ক্ষেত্রে সবসময় এটোরাবাস্টেটিন বললেন, আমাদের বলে যে দিলে হবে না দিলে হবে, এটার কোনো রুল নাই স্যার। এক্ষেত্রে আসলে স্যার কি করব আমরা স্যার? আচ্ছা, এটা আসলে মানে তোমার একটা গল্প বলি। এটা হইতেছে মানে একে ফজলুল হকের গল্প। ফজলুল হক মানে বরিশাল মানে বারে যখন প্র্যাকটিস করতেছিল, আছে না প্রশান্ত? স্যার আপনার বিগ্রহ বোঝে না, কও যে এখন সোজা বাংলায় বললি যেটা মূর্তি, মন্দির থেকে মূর্তি চুরি হয়েছে। মূর্তি হলো জগন্নাথের মূর্তি চুরি হয়েছে। জগন্নাথের মূর্তিটা থাকে হলো কাঠের দিয়ে তৈরি করা মূর্তি থাকে। তাই জগন্নাথের মূর্তির রং কালো, লাল এবং সাদা, সরি কালো এবং মানে লাল, এই বিষয়ে থাকে। এখন কোর্টে মানে মামলা উঠছে, মামলা ওঠার পরে জিজ্ঞাসা করছে মানে জাজ জিজ্ঞাসা করছে একজনকে যে মূর্তির রং কি, কি যে মূর্তি চুরি হয়েছে সেটা বলো। তো একজনে বলছে কালো, বেশ গেছে। পরবর্তী সাক্ষী হয়েছে ডাকছে, সে বলছে যে এটা লাল। তাই তো মামলা তো এমনি শেষ হয়ে যায়। মূর্তির মানে বিগ্রহের রঙই হলো দুই রকম হয়ে গেছে। তারপরে মানে সবাই বলছে যে এটা কি কাজ করো, যে কাশীপুরের সাক্ষী খোঁজো। কাশীপুরের সাক্ষী হলো মানে সাক্ষী দিতে খুবই ওস্তাদ, এবং তারা মিথ্যা সাক্ষী দিতে ভাড়ায় পাওয়া যায়। এখনো বরিশালে কোর্টের সামনে কাশীপুরের সাক্ষীদের কদর অন্যরকম, তাদের মিথ্যা মামলায় সাক্ষী দেওয়ার জন্য হায়ার করা যায়। কাশীপুরের সাক্ষী নিয়ে আসছে, কাশীপুরের সাক্ষী বলছে যে ধর্মাবতার, যে বিগ্রহর যে আগে উকিল আবার শিখাই দিয়েছে যে মামলা তো আমাদের শেষ হয়ে যায়, একজনে লাল বলছে একজনে কালো বলছে। মানে তারপর ওরা জিজ্ঞাসা করছে, তখন ও বলছে ধর্মাবতার, বিগ্রহের রং যে কালো বলছে সেও ঠিক বলছে, আর যে সাদা লাল বলছে সেও ঠিক বলছে। বলছে কিভাবে এটা ঠিক বলছে? কয়ে যে দুই মানে বিগ্রহের দুই পাশে দুই রং ছিল, যে লাল দেখছে সে লাল বলছে, যে কালো দেখছে সে কালো বলছে। আমি তো দুইটাই দেখছি হুজুর, দুইটাই আছে, মামলা টিকে গেছে। এখন ফজলুল হকের জীবন দশা আরো অনেক কাহিনী আছে, তার মধ্যে এইটা হলো খুব বড় মানে কাহিনী, আমার বাবার মুখ থেকে শোনা, আমি সেই জন্য তোমাদের এই গল্পটা বললাম। তো বুদ্ধি থাকলে সবকিছু করা যায়। এখন হার্ট ফেইলরে আপনার হইতেছে স্ট্যাটিন দিলে কাজ করবে না। এই হার্ট ফেইলরের ইটিওলজি দেখতে হবে। এই হার্ট ফেইলরের ইটিওলজি দিয়ে ইসকেমিক না হয়, বুঝছেন? একুট করোনারি সিনড্রোম অথবা ক্রনিক করোনারি সিনড্রোম যদি না হয়, তাহলে তো স্ট্যাটিনের কোনো রোল নাই। ওই ক্ষেত্রে যদি হার্ট ফেইলর আপনার ভালভুলার হার্ট ডিজিজের জন্য হয়ে থাকে, অথবা যদি কার্ডিওমায়োপ্যাথির জন্য হয়ে থাকে, তাহলে কোন একমাত্র হার্ট ফেইলর ডিউ টু ইসকেমিক হার্ট ডিজিজ, সেই ক্ষেত্রে আপনার স্ট্যাটিনের রোল আছে, আদারওয়াইজ নাই। এই জন্য দেখবেন ওই যে অ্যাসপিরিনের কথাও বলবে মাঝে মাঝে, যে অ্যাসপিরিনেরও কোনো রোল নাই, যদি না অন্য কোনো ইন্ডিকেশনে আপনার অ্যাসপিরিন লাগে। স্যার এই কথাটাই বলে, কিন্তু এটা মানে বুঝাইতে পারি না, বিদায় আমাদের সমস্যা। আজকে ক্লিয়ার হয়েছে কিনা কনসেপ্টটা? আজকে ক্লিয়ার স্যার 100%। যেমন যে এই ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে, পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি আর ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিতে আমরা চিকিৎসা দিই একই, কিন্তু এক তো হওয়ার কথা না।
পোস্টপার্টাম স্যার কার্ডিওমায়োপ্যাথিতে একটা প্রেগনেন্ট মহিলার লাস্ট ট্রাইমেস্টার এবং 12-5 মাস পরে যদি কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, তার মানে এলভি ডিসফাংশন ডেভেলপ করে, তাহলে তার চিকিৎসা দিতে হবে। স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে যে তোমার এসি ইনহিবিটর অথবা এআরবি অথবা বিটা ব্লকার দিতে পারো, এবং প্রয়োজন বোধে ডায়াবেটিক্স পোস্টপার্টাম পিরিয়ডে। আর যদি প্রিপার্টাম হয় বা অ্যান্টিপার্টামে যদি থাকে, সেক্ষেত্রে তোমার মানে এসি ইনহিবিটর এআরবি না দিয়ে সেই ক্ষেত্রে তুমি ওখানে দেবার হাইড্রোলাইজিন, নাইট্রেটস এবং দিবা, বিটা ব্লকার দিবা। এটা একদম পরিষ্কার ভাবে লেখা আছে। এখন আমরা কার্ডিওমায়োপ্যাথি মনে করলেই তাকে অ্যাসপ্রিন, ক্লোপিডগ্রেল, অ্যাটোরভ্যাস্টেটিন থেকে শুরু করে সবকিছু দিয়ে দিই। সব কার্ডিওমায়োপ্যাথির চিকিৎসা তো এক না। এই জন্য স্যাররা বলে যে সব জায়গায় হবে না, মানে অ্যাসপ্রিন, অ্যাটোরভ্যাস্টেটিন খাটবে না, প্রয়োজনও নাই। এরকম মাঝে মাঝে 2-4টা ভুল যে মানে আমরা স্যাররাও করে ফেলি। তো এইগুলো করলে এগুলো আস্তে আস্তে করে তোমরা কারেকশন করে ফেলবা। স্যার লিখে দিছে, হ্যাঁ, স্যারের তো হাত দেওয়া যাবে না। এটা আমার তাহের স্যার মারা গেছে, তাহের স্যারের মানে বলতে হয়। তাহের স্যার একটা রোগীর মানে দিছে, ডিগক্সিন দিছে। তখন তো হার্ট ফেলিওরে ডিগক্সিনের খুব মানে জয় ক্যাট্রোল, এসি ইনহিবিটর, এআরবি এরকম এগুলা চিন্তাও আসে নাই। এটা 80-র দশকের ঘটনা। তো রোগী দেওয়ার পরে ডিগক্সিন ইনডিউসড মানে হয়েছে, টক্সিসিটি হয়েছে, রোগী বমি করতেছে, খাইতে পারতেছে না, ভোলার পেশেন্ট। তো সেই এসে থেকে এক ডাক্তারের কাছে গেছে, বলছে যে না রে ভাই, আমি স্যারের প্রেসক্রিপশন উপরে হাত দিতে পারবো না, তুমি স্যারের কাছেই যাই দেখাও। স্যারের কাছে আসছে, স্যার ডিগক্সিনটা বন্ধ করে দিচ্ছে। তাই বলছে যে আমি কি শিক্ষক ছাত্র পড়াইলাম রে, আমার প্রেসক্রিপশনে হাত দেবে না। ঠিক আছে, সম্মান যথেষ্ট করছে আমারে, কিন্তু তো রুগীটার তো 12টা বাজছে। জাস্ট সে জানছে যে ডিগক্সিনটা বন্ধ করে দিলেই চলে। সেই ক্ষেত্রে হলে বললে স্যারের চিকিৎসা ভালোই আছে, এই একটা ঔষধে তোমার স্যুট করে নাই, আবার তুমি রুগীরে বলতে যাও না রিয়েকশন করছে, তাহলে কিন্তু আইসা ভাঙচুর হাঙ্গামা শুরু করে দেবে স্যারের। বলবে যে এই ওষুধটা তোমার স্যুট করে নাই, তাহলে স্যুট না করায় এটা অন্য একটা ওষুধ ঠিক করে। আসসালামু আলাইকুম স্যার। লিপা, স্যার লং টার্ম বিটা ব্লকার যে বলছে স্যার ক্লাস 2 এ ইন্ডিকেশন, লং টার্ম বলতে স্যার কতদিন বোঝাচ্ছে স্যার? আর স্যার পিপিআইটা স্যার আমরা কতদিন দিব? দুইটা প্রশ্ন স্যার। একটা হলো লং টার্ম বিটা ব্লকার বলতে এই ক্ষেত্রে মানে 2 বছর পর্যন্ত বলছে, যদি এলবি ফাংশন ইমপ্রুভ করে তারপরও কন্টিনিউ করার জন্য। এলবি ফাংশন ইমপ্রুভ করা মানে হইতেছে 55 বা তার উপরে যদি চলে যায়, তারপরও মানে বিটা ব্লকার 2 বছর কন্টিনিউ করার কথা বলছে। আর একটা কোশ্চেন কি ছিল স্যার? পিপিআইটা স্যার আমরা কত দিই, মানে যে ডিসচার্জে পিপিআই দেই এটা স্যার আমরা আসলে বিপিআই এর স্ট্যান্ডার্ড মানে এই অনুসারে হলো 2 মাস। 2 মাস। হ্যাঁ 2 মাস হলো স্ট্যান্ডার্ড হিসেবে, কিন্তু অনেক সময় রোগী বলে যে বুক জ্বালা পোড়া করে এ করে, সেই ক্ষেত্রে অন ডিমান্ড পেশেন্ট খাইতে বলতে রোগীরা তখন নিজেরাই এই করে খায় যে আমার গ্যাসের সমস্যা হলে খাই, গ্যাসের সমস্যা না হলে খাই না। সব রোগীরই পিপিআই লাগে না, কিন্তু যে সমস্ত রোগীর ডাবল অ্যান্টিপ্লেটিলেট খায় সেক্ষেত্রে লাগে। যেমন আমি খাই অ্যাসপিরিন খাই, অ্যাসপিরিনে আমি খাইলে আমার লাগে না, পিপিআই খাওয়া লাগে না, কিন্তু আমি যদি অ্যাসপিরিন ক্লোপিডগ্রেল দুইটা একত্রে খাই হয়তো বা আমার সেক্ষেত্রে লাগবে। জি বলেন। আর এসি ইনহিবিটরের ক্ষেত্রে ওইরকম, এসি ইনহিবিটরের ক্ষেত্রে মানে এখন তো 14th এডিশন চলে, মানে হাস্টের, এটা হলো 13th এডিশনে মানে অথবা 12th এডিশনে ব্যাপার ছিল। ওইখানে লেখা ছিল যে এলবি ফাংশন ইমপ্রুভ না করা পর্যন্ত 1, 2 নম্বরে হলো তার সিগনিফিকেন্ট যদি এমআর না থাকে তাহলে তুমি এটারে বন্ধ করে দিতে পারবা। তাহলে মানে আর পরবর্তী হলো মানে যে গাইডলাইন আসছে সেটা হলো ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট মানে গাইডলাইন যেটা আসছিল সেখানে তারা বলছে যে এলবি ফাংশন, যেমন কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে আইসা বলছে যে এলবি ফাংশন ইমপ্রুভ করার পরও যদি 2 বছর পর্যন্ত ইনহিবিটর এবং এআরবি কন্টিনিউ করতে, এরপরে তারপরে যদি পেশেন্টের এমআর না থাকে অথবা তার যদি এলবি ডিসফাংশন না থাকে, সিমটম না থাকে, তাহলে তুমি বন্ধ করতে পারবা।
কিন্তু ই থাকে লং টার্ম যদি মায়োকার্ডিয়াল ইনফাকশন থাকে তাহলে তাকে সেক্ষেত্রে এসি ইনহিবিটর এবং এআরবি প্রায় ইনডিফিনিট পিরিয়ড পর্যন্ত কন্টিনিউ করতে হয়, কারণ এই দুইটা হলো তোমার প্রিভেন্ট করে, রিমডেলিং প্রিভেন্ট করে। স্যার এমআরআই কি সেম স্যার? এমআরআই মানে না, এমআরএ হলো তোমার এলবি ফাংশন ইমপ্রুভ করলে প্লাস, আর হলো যদি সিমটম না থাকে তাহলে তুমি এটার এমআরএ বন্ধ করে দিতে পারবা। জি স্যার। যেমন এলবি ফাংশন 40 নিচে থাকলে তুমি এমআরএ যোগ করে রাখবা। যদি তোমরা সামান্য এই সমস্ত জায়গাগুলোয় যদি একটু মানে চিকিৎসা মানে পরিবর্তন আনো না, তাহলে তোমার ওই যে এই যে এমআই অথবা এই পেশেন্ট গুলো পরবর্তীতে তো কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসে, এগুলো একটু ডিলে হয় কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসতে, নাহলে দেখবা যে এগুলো হবে। কাজে মানে স্ট্যান্ডার্ড যে প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড যে চিকিৎসা আছে, সেই চিকিৎসার মধ্যে তোমরা মানে যাবা এবং নতুন চিকিৎসা যেগুলো আছে এগুলো রপ্ত করার চেষ্টা করবা। গাইডলাইন বেসড ট্রিটমেন্ট যেটা আছে সেটা আমি ইচ্ছা করে দেখো 3-4টা ক্লাসে, আমি এক ক্লাসের মধ্যে এটা শেষ করে দিতে পারতাম, 3-4টা ক্লাসে বসে বসে আস্তে 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 করে পড়াইছি, যেহেতু নতুন কিছু আসছে এবং আমারও কিছু নতুন মানে কিছু জানা আসছে যে এটা মানে অন্য জায়গায় আসে নাই। এটা ওয়েবিনার হয়েছে প্রায় 5টা-7টা ওয়েবিনার হয়েছে, সিঙ্গাপুর থেকে করছে, ইটালি থেকে করছে, তারপরে হলো ফ্রান্স থেকে তারা মানে এগুলো সবগুলো এই নন এসটিএসিএস এর উপরে তারা মানে করছে, ওয়েবিনার করছে, মানে সিরিজ অফ ওয়েবিনার হয়েছে এটার উপরে। কিন্তু ওদের যে কথাবার্তা, ওদের এগুলো ওরা তো খুব প্রম্পট বলে, আরো তাড়াতাড়ি বলে, প্রনাউন্সিয়েশন অনেক ভালো বলে, বোঝা যায় না, কিন্তু এইগুলোই বলছে। আর মনিকা আমি মানে পড়াই নাই, মনিকা তোমরা একটু দেখে নিও, এটা এমন কিছু না যে এমআই থাকতে হবে এরপর এনজিওগ্রাম করলে দেখা যাবে যে নাই, তোমার কালপ্রিট লেশন নাই, সেই সমস্ত ক্ষেত্রে অন্য কিছু থাকবে, সেটা মানে অ্যাওর্টিক ডিসেকশন থাকতে পারে অথবা সেকেন্ডারি যে কজগুলা সেই কজগুলো থাকতে পারে, সেগুলো আলটিমেটলি এটা সার্চ করে তারপর দেখতে হবে। এই যে কারণ এটা পড়া হয় না এখন, এইটা নতুন মানে ক্রাইসিস স্যারদের যেটা জানতে চাই, কারণ করোনারি ইসের কোভিড সিচুয়েশনও এই একই জিনিস তৈরি হয়। আমরা ছেড়ে দিই স্যার, একটু সাপ্লিমেন্ট কোশ্চেন করতে পারি স্যার? মানে হ্যাঁ অবশ্যই করেন। যেটা জিজ্ঞেস করছিল স্যার। আচ্ছা স্যার, এটা অবি যেটা প্রথম জিজ্ঞেস করলো, যেটা স্যার আমরা লেফট মেইন ইকুইভ্যালেন্স স্যার ইসিজি তে আমরা যেটা দেখলাম স্যার, হ্যাঁ, সেটা যদি আমার ব্ল্যাক এন্ড হোয়াইট কোথাও লিখে রাখি স্যার, তাহলে কিন্তু আমার ট্রিটমেন্টটা পেশেন্টকে বলতে হবে, বা আমার মানে আমরা তো স্যার পিসিআই করতে হবে আমাকে, তাই না স্যার? আমরা যদি নন ক্যাপাবল অফার করতে হবে, তাকে আর্লি ইনভেসিভ প্রসিজারের জন্য অফার করতে হবে। এই যে এইখানে যেটা লেখা আছে, আর্লি ইনভেসিভ প্রসিজারের জন্য আপনার অফার করতে হবে। এই যে মানে ভেরি হাই রিস্ক গ্রুপ মনে করে তাকে অফার করতে হবে, এবং এইটা লেখার বাণী হইতেছে যে তাকে আপনি পরবর্তীতে ইনভেসিভ প্রসিজার আর্লি না করতে পারলেও পরবর্তীতে ইনভেসিভ প্রসিজারের জন্য তাকে আপনি অ্যাডভাইস করতেছেন। কিন্তু এখানে থ্রম্বোলাইটিকের তো কোনো রুল নাই স্যার। না না, নন এসটিএসএস এ কোনো থ্রম্বোলাইটিকের না, এই নন এসটিএসএস এ না, এইটাই যদি আপনার হয়ে যায় ট্রোপোনিন বাড়ে, এই ক্ষেত্রে যদি ট্রোপোনিন বাড়ে তাহলে সেই ক্ষেত্রে এটা নন এসটিএসএস থেকে নন এসটিএমআই হলেই আপনার লাগবে, থ্রম্বোলাইটিক লাগবে। এটাই স্যার বলতেছি স্যার, এই যে এখন এই যে আমাদের এখানে স্যার আমরা তো ট্রোপোনিন করাই স্যার, এখন স্যার ইসিজি তে লেফট মেইন ইকুইভ্যালেন্ট ট্রোপোনিন রেজ করছে, আমরা কি তাহলে আপনি থ্রম্বোলাইটিক দিবেন, এটা ক্লাস 2A ক্লাস 2B ইন্ডিকেশন। এইটাই আজকাল এইসব টুকটাক মানুষজন অনেক সচেতন হয়ে যায় স্যার, এই যে অফার না করলে, এগুলো না করলে হয়তো হয়। দুইটা ক্ষেত্রে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হইলে আপনি থ্রম্বোলাইটিক দিতে পারবেন, সেটার একটা হলো ট্রু পোস্টোডিয়ার এমআই B3 B1 2 3 তে যদি আপনি শুধুমাত্র পোস্ট এক্সটেনশন দেখতে পান, আরেকটা হইলো এইটা যে 1 মিলিমিটার আর মোর মানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন যদি থাকে, আর হলো যে এবিআর যদি 1 মিলিমিটার এসটি সেগমেন্ট এলিভেশন থাকে,
তাহলে এসটি সেগমেন্ট মানে ডিপ্রেশন হইলো, ওইটা লিখছে হইলো হাস্টের মধ্যে কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে দেখেন thrombolytic is contraindicated in ST depression except true posterior MI and multiple lead and ABR ST segment elevation. এটা ওইখানে ওইভাবে লেখা আসছে। এখানে এটা হলো নন এসটি এসিএস এর কথা হলো আর্লি ইনভেসিভ প্রসিজারে যাবে। যদি এটা যাইতে পারে তাহলে তো আর আপনার লাগবে না, থ্রম্বোলাইটিক লাগবে না। এখন যদি আমরা আর্লি ইনভেসিভ না যাই এবং ট্রোপোনিন বেশি পাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে, থ্রম্বোলাইটিক দিয়ে দিতে হবে অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া। স্যার ওই যে এই যে আপনার যে বললেন যে এসটি কে দিতে হবে, এখানে পোস্টেরিয়র এমআর ক্ষেত্রে আমি প্রায় রোগী পাই যে স্যার B2 B3 তে এসটি ডিপ্রেশন আছে, ভালো ডিপ্রেশন আছে এমনি বোঝা যাচ্ছে, সেটা হয়তো আমরা ওই যে পোস্টেরিয়র লিড গুলোতে পোস্টেরিয়রলি করা হচ্ছে না স্ক্যাপুলার নিচে দিয়ে 7 8 9, কিন্তু স্যার এটাতে হয় আমার মিরর ইমেজে দেখলে দেখা যাচ্ছে প্রায় আইসোলেট্রিক লাইনে। স্যার এই ক্ষেত্রে স্যার আমরা এটা কি ডায়াগনোস করতে পারি স্যার? এদিকে না, ট্রোপোনিন তো এটা তো মানে হতেই পারবে না। আপনি এসটি সেগমেন্ট ডিপ্রেশন এটা আইসোলেট্রিক লাইনে হতেই পারবে না। এসটি সেগমেন্ট ডিপ্রেশন মানে এটা হলো আপনার এসটি ইলেভেশন, আর হলো আর মানে হইতেছে কিউ। আপনি যদি বলেন তাহলে এটা হলো সব বিরোধিতা কথা হইবে, আমি আওয়ামী লীগও করি বিএনপি করি, এটা চলতে পারবে না। আপনি এসটি সেগমেন্ট ডিপ্রেশন তার মানে হইতেছে এটা মিরর ইমেজে এসটি সেগমেন্ট ইলেভেশন, এবং টি ওয়েভ আপরাইট এটাই হইতেছে আপনার টি ওয়েভ ইনভার্সন। এটা মিরর ইমেজ ছাড়া হইতেই পারবে না। আমি কয়েকটা ইস্যু দেখছি আমার ইন্টারনেট নিয়ে, আমি খুব কনফিউশনে পড়ে গেছি স্যার, যে একবারে প্রায় কাছাকাছি আইসোলেট্রিক লাইনের। এই কিন্তু এটা ইয়েতে অভি তুমি এটা করছো কিনা, আমি এরকম পোস্টেরিয়র যেটা পাইছিলাম কয়েকটা আমি করছি এটাতে, এই তখন ওই যে 7 8 9 এ 1 2 3 এ নিয়ে গেলে তখন 1 2 3 তে এসটি এলিভেশন পাওয়া যায়। আমরা যখন ইয়ে সময় আমি থার্ড পার্টি যখন ছিলাম যে এটা করে দেখছিলাম যেটা হয় কিনা না। তো যদি আমাদের V1 V2 V3 কে 7 8 এর 9 এ লাগাই দিলে তখন কনফার্ম হওয়া যায়, যখন দেখা যায় 1 2 3 তে এসটি এলিভেশন আসে। জি স্যার। স্যার কি আছেন আবার নাকি? স্যার আবার আসি তো, আমি শুনতে পাই আপনাদের কথা, আপনারা কি আমার কথা শুনতে পান? হ্যাঁ পাইছে, মাঝে মাঝে একটু ইয়ে হয় স্যার। আচ্ছা ওই যে স্যার ইয়েটা বললো স্যার কপিডোগ্রলের ইয়েটা যদি স্যার ফার্মাকো ইনভেসিভ হয়, যদি 300 স্যার দিয়ে দেয় এখানে, পরে 600 পরে কি স্যার আরো 300 কি আরো 300 দিয়ে দেয়, আরো 300 দিয়ে দেয়। যেমন আমরা মানে এরে মানে যে আরিফুল হক রে মেয়র কে আমরা 600 মিলিগ্রাম দিয়ে দিছিলাম। 600 মিলিগ্রাম দিয়ে দেওয়ার পরে আর ওখানে ওরা আর কিছু করে নাই, আমরা ক্লোপিডোগ্রেলই দিয়ে দিয়েছিলাম, তারাও ক্লোপিডোগ্রেলের উপরেই রাখছে, তারা যে চেঞ্জ করে নেই। বলছে যে ঠিক আছে প্রসিডিউর মানে করে ফেলো। স্যার ওই একটু জায়গাটা সমস্যা রয়ে গেছে স্যার, নন এসটিএমআই এর ক্ষেত্রে স্যার আমরা এনোক্সাপেরিন যে দিচ্ছি স্যার, ওখানে আনফ্র্যাকশনেটেড হেপারিন আর এনোক্সাপেরিন এই দুইটার মধ্যে ক্লাস 1 ইন্ডিকেশন স্যার কোনটা স্যার? এই ক্ষেত্রে এটা আমি একটু খুঁজে পাচ্ছি না বা আমার একটু কনফিউশন অ্যারাইজ করছে স্যার। নন এসটিএমআই এর ক্ষেত্রে আমরা যে ইয়ে করি, নন এসটিএমআই তো আমরা পড়াইনি আপনাকে। না না, নন এসটি এসিএস থেকে নন এসটিএমআই যখন হয়ে যাবে স্যার, এমআই হয়ে গেলে ইসে মানে আপনার এনোক্সাপাইরিন, আপনার পেপার্ড ওপার আর আনফ্র্যাকশনেটেড হেপারিন, ইটস ক্লিয়ারলি লেখা আছে গাইডলাইনে ক্লিয়ারলি লেখা আছে যে এনোক্সাপাইরিন ইজ পেপার্ড ওপার আনফ্র্যাকশনেটেড হেপারিন এক। আর যেমন লেখা আছে যে মানে প্রাসুগ্রেল ইজ পেপার্ড ওভার টিকাগ্রেল ইন কেস অফ ইনভেসিভ প্রসিজিওর, এরকম একদম লেখা আছে যে এই দুইটার মানে ইসে। কিন্তু যদি আপনি পিসিআই করেন সেই ক্ষেত্রে আনফ্র্যাকশনেটেড হেপারিন ক্লাস 1 ইন্ডিকেশন। জি স্যার ঠিক আছে, কারণ ওই ক্ষেত্রে 10,000 মানে দেওয়া হয়, আনফ্র্যাকশনেটেড হেপারিন দেওয়া হয়। এবং এইটাও দিতে বলছে যে নক্স যদি পেয়ে থাকে সেই ক্ষেত্রে যে নক্স পাইলে যে কোনো সময় দিতে পারবেন, আর যদি ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট হয় তাহলে 2.5 এর নিচে আসলেই কেবল দিতে পারবেন। কোনো কারণে যদি আপনার মানে নক্স কেউ পায় বা অথবা অ্যান্টিকোয়াগুলেশন পায়, এটা পিসিআই করার ক্ষেত্রে আপনার আনফ্র্যাকশনেটেড হেপারিন, পিসিআই না হইলে আপনার এই দিবেন যা দিতেছিলেন এনোক্সাপারিন সেটাই দিবেন। এখন নন এসটি এসসিএস এ আপনি
দিবেন কি দিবেন না এইটা হলো আপনার উপরে নির্ভর করবে। আপনার উপরে নির্ভর করবে কিরকম যে পেশেন্টের কতটুকু মানে এটা নন এসটিএসিএস হওয়ার সম্ভাবনা বা এসটিএমআই হওয়ার সম্ভাবনা আছে। নন এসটিএসিএস তো নন এসটিএসিএস থাকবে না, আইদার আনস্টেবল লেঞ্জেনে যাবে অথবা সে নন এসটিএমআই তে আসবে। এটা সম্ভাবনা কতটুকু আছে সেটার উপর নির্ভর করবে। এখন আপনার আনস্টেবল অ্যাঞ্জাইনা আর নন এসটিএসিএস ডায়াগনোসিস বাদ দিয়ে যদি নন কার্ডিয়াক হয়, মানে একটা পেপটিক আলসার ডিজিজ অথবা বিলিয়ারি কোলিক অথবা মাস্কুলোস্কেলিটাল পেইন বা সাইকোজেনিক, তো এইগুলারে তো আপনার ডায়াগনোসিসে আমরা ভুল করতেছি, যে সবগুলারে আমরা নন এসটিএসিএস ডায়াগনোসিস করতেছি। সেই ক্ষেত্রে আমরা সবগুলার নন এসটিএসিএস যেন ডায়াগনোসিস না করি, আরো একুরেটলি আমরা যেন রেসপিরেটরি, কার্ডিয়াক এবং ইস্কেমিক এবং নন ইস্কেমিক কার্ডিয়াক, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং মাস্কুলোস্কেলিটাল এবং সাইকোজেনিক কজগুলোকে আরো ডিফারেন্সিয়েট করতে পারি। বিশেষ করে কার্ডিয়াকের ভিতরে ইস্কেমিক এবং নন ইস্কেমিক, বিশেষ করে ভালভুলার অথবা অ্যাওর্টিক ডিসেকশন, তারপরে হলো কার্ডিওমায়োপ্যাথি, মাইট্রাল ভালভ প্রোলাপস, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এগুলো যেন আমরা করতে পারি। আমি এক্সিসে লাস্ট তিনটে ক্লাস নিচ্ছি মায়োকার্ডিয়াল ডিজিজের উপরে, মানে ক্লাস তিনটার আছে আমার কাছে, ওরা আমাকে করে দিছে, ওই স্লাইড তৈরি করে দিছে। এইটা আপনাদের আমি দিয়ে দেবো না, আপনারা তাহলে একটু দেখে টেকে নিয়ে নিন। লাস্টে পেরিকার্ডাইটিস, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস খুব ভালো পড়াইছে, আমার নিজেরই পছন্দ হয়েছে যে খুব ভালো করে পড়াইছে। বিশেষ করে ইকো ফাইন্ডিং গুলা মানে আমি একদম মানে ছবি সহকারে ওদেরকে পড়াইছি। তো ওদের তো আসলে ওরা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির ডিফারেন্স ওরা বুঝবে না, তারপরে ওদেরকে পড়াইছি। ওরা লিঙ্কটাও আমাকে দিয়েছে। আমি কোথায় স্যার এটা? স্যারের মানে নেট প্রবলেম হয়েছে আবার। স্যার উনি বলছিলেন, স্যারে বলছিলেন এক্সিসে, এক্সিস একটা ইয়েতে ইন্টারনেট স্কুলের মতো স্যার। কারণ হচ্ছে আমার আগামী মাসে তো আমার রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, স্যার ওটাতে দেখলে একটু সুবিধা হবে এটাতে। জি আচ্ছা, স্যার এটা সুন্দর কি করে ক্লাস। লিপোসাক্টার ফ্রম এভরিওয়ান কি স্যার আপনি কি স্বাগত স্যার অ্যাভেলেবল? কোথায় স্যার? স্যার আচ্ছা, কোথায় আমার কথা দিচ্ছেন কি স্যার? আমার আপনারা আগামী শুনতে মাসে এখন শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছেন স্যার, না? ও আচ্ছা, এখন পাচ্ছি স্যার। কেমন পাচ্ছি স্যার? আগামী মাসে স্যার আমার রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি আছে স্যার। কোথায় স্যার আপনি এটা এটা দিয়ে দেবো দিচ্ছেন না, স্যার? আমি এইখানেই দিয়ে দেবো না। রেস্ট্রিকটিভ এইখানেই দিয়ে দেবো না, এখানে আমারই ক্লাস। আপনার ক্লাসের পরে স্যার কিছু মানে তো হবে, তার রিফ্রেশ হবে, কিন্তু আপনারটা আমার যদি দেখা থাকে তাহলে আচ্ছা সুবিধা হবে স্যার। আচ্ছা স্যার, ইউটিউবের আপনার এই Axis এ লিঙ্কটা, আচ্ছা লিঙ্কটা আমি এসে দেই, দেখো তো তোমরা পাও কিনা। গ্রুপে দিলেন কার্ডিওলজি, স্যার? হ্যাঁ কার্ডিওলজি এসএমসিতে দেই। গ্রুপে দিলে আমরা ঢুকতে পারবো ওই লিঙ্ক থেকে স্যার। হ্যাঁ গ্রুপে দিয়ে দিছি, যে ওরা ওই যে ইউটিউবে আপনার প্লে লিস্টের লিঙ্ক, হ্যাঁ ওরা যেগুলো করছে সবগুলো ওকে স্যার, আমার, আছে স্যার। হ্যাঁ সবগুলো দিয়ে দিছে আমার। জি স্যার, পাওয়া গেছে স্যার। hypertension 2, hypertension 3, hypertension 4, হাইপারটেনশন মানে ম্যানেজমেন্ট এমআই, ম্যানেজমেন্ট পার্ট, অনেকগুলো স্যার ক্লাস। আপনার মনে করোনারি সিনড্রোম, এনজিনা, হার্ট ফেলিওর, ক্রনিক পুরা তো পুরা ওদের যে ক্লাস নিয়েছে ওরা সবগুলারে করে ইউটিউবে মানে করে রাখছে, যাতে ওদের আর কোনো সমস্যা না হয়, দেখে দেখে পড়তে পারে আর কি। এখানে পেরিকার্ডাইটিস আছে স্যার? পেরিকার্ডাইটিস এই লাস্টে দিলাম তো পেরিকার্ডাইটিস আমার গ্রুপে, আপনি ইসে ঢোকেন, মেসেঞ্জারে ঢোকেন। ওখান থেকে আমি গেলাম স্যার, ওখান থেকে গেছে আর অনেকগুলো রয়ে গেছে। ঠিক আছে, এরিথমিয়া, হার্ট ডিজিজ, মেডিসিন, রিটার্ন অনেক পাইছে স্যার। পেরিকার্ডাইটিস স্যার, পেরিকার্ডাল ইনফিউশন এন্ড পেরিকার্ডাল ট্যাম্পনেট আছে স্যার। হ্যাঁ সবই আছে। হ্যাঁ অনেকগুলো ক্লাস আছে রেস্ট্রিকটিভ আছে স্যার। রেস্ট্রিকটিভ না, রেস্ট্রিকটিভ তো পড়াই নাই, রেস্ট্রিকটিভ শুধু ডিফারেন্সটা পড়াইছি।
আমার আবার যে আগামী মাসে দিচ্ছেন স্যার যে রেস্ট্রিক্টিভ নেওয়ার জন্য। এই ফাঁকে আমরা শিখবো আপনার কাছ থেকে রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথি। না, স্যার। আমার ক্লাস আচ্ছা, মনে হয় 3 তারিখ আছে না? জি স্যার। আমার ক্লাস 3 তারিখ আছে। 3 তারিখ হলো নতুন যে গাইডলাইন এটিএল ফিব্রিলেশনের নতুন গাইডলাইন থেকে পড়বো আমরা। মানে এই 4টা গাইডলাইন তো নতুন আমাদের অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ, এটিএল ফিব্রিলেশন আর নন এসটিএসিএস আর স্পোর্টস মেডিসিন 4টাই আমাদের দখলে চলে আসবে। এর পরের মাসে যদি ফেব্রুয়ারিতে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির নতুন যে গাইডলাইন আছে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির নতুন গাইডলাইন ফেব্রুয়ারি মাসে যদি পারি পড়াবো। স্যার ওই যে আমাদের স্যার ওই যে ডিসচার্জে লিখি বা প্রেসক্রিপশনে স্যার এখন স্যার অ্যাসপিরিন স্যার যদি স্যার লোডিংটা স্যার এন্টারিক কোডের ছাড়াটা দিলে কাজ করে, কিন্তু আমরা যখন ডিসচার্জ করে দিব বা প্রেসক্রিপশনে তখন এন্টারিক দিতে কোডেরটা পারবেন। স্যার এন্টারিক কোডেরটা তো ভালো, এবং স্যার আমরা তখন একটা পেশেন্টকে তো স্যার আমরা পিপিআই স্যার আমরা স্যার তখন করতে পারি, আমরা বাদ দিতে পারি, পেশেন্ট অনেক টাকা সেভ হয় স্যার, বিশেষ ইয়েটাতে 8-10 টাকা হ্যাঁ পেশেন্ট। সেই জন্য যদি মানে এন্টারি কোডে দেওয়া যায় তখন, এবং তখন ওই যে রিলিজ কম হয় তো খাওয়ার দেওয়া পরে যাবে। যদি খায় দরকার নাই স্যার, এবং অনেক সেভ হয় স্যার। এবং এটা আমরা যদি স্যার কোনো না লিখি স্যার কোনো পিপিআই কোনো সমস্যা তো নাই স্যার, কারো সমস্যা না আপনার যদি মানে যদি কমপ্লেইন করে, যদি চেস্ট পেইন মানে এসে যদি কমপ্লেইন করে তখন আপনারা মানে লিখলেন। তবে যদি মানে কমপ্লেইন যদি না করে বা বলতে পারলে অন ডিমান্ড খাবেন, তখন যদি বলেন সেটা হবে। হ্যাঁ আমি স্যার আরেকটা ব্যাক করতেছি পরে 5 মিনিট পরে। স্যার নতুন গাইডলাইনে স্যার এই যে অনুযায়ী স্যার এম্পাগ্লিফ্লোভিজন যদি স্যার ডায়াবেটিস নাও থাকে স্যার তাইলে হচ্ছে স্যার হার্ট ফেলিওর যদি থাকে, ডায়াবেটিস না থাকলেও এটা এন্টি হার্ট ফেলিওর ড্রাগ হিসেবে মানে পায়। মানে ইএফ কল 15 নিচে গেলে না স্যার 14 নিচে গেলে আমরা এটা দিব। এটা মানে রিডিউসড রিজেকশন ফ্র্যাকশনে হলে মানে ইন্ডিকেটেড বেশি, মানে 14 নিচে গেলে বেশি হবে। এর উপরে থাকলেও সে পাবে। যদি হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ রিজেকশন ফ্র্যাকশনে কোন ড্রাগই তো মানে করতে পারে নাই, মানে তার এফিকাসি শো করতে পারে নাই, ওটা ওই রকম লেভেলে থাকবে। কিন্তু হার্ট ফেলিওর উইথ রিডিউসড রিজেকশন ফ্র্যাকশন মানে 40 বা 40 নিচে মানে ইন্ডিকেশন আছে। স্যার আরেকটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চন স্যার, আমরা সবসময় করি আমরা স্যার, তো পেশেন্টের এসিএস আসে তখন স্যার আমরা হাইপোটেনসি স্যার স্টেটিন দেই স্যার, কিন্তু পরবর্তীতে স্যার পেশেন্টকে আমরা কালকে 20 করে দিচ্ছি 10 করে দিচ্ছি, এবং বাস্তবতাও ঠিক স্যার। পরবর্তী ফলো আপে যদি আমরা পেশেন্টকে আমাদের দেশে পেশেন্টকে আমরা যদি লিপিড প্রোফাইল করি দেখা যাবে 10 বা 20 তেও দেখা যায় যে তার এলডিএলটা স্যার বেশ ভালোই কন্ট্রোল থাকে, কিন্তু স্যার আমরা আমরা তো গাইডলাইন অনুযায়ী কিন্তু হাইপোটেনসি স্যার আমরা দেওয়া উচিত, হ্যাঁ স্টেটিন দেওয়া উচিত কন্টিনিউ। সেক্ষেত্রে আমরা কি করব স্যার? আমরা কি পরবর্তীতে দেখে সিদ্ধান্ত নিব, না আমরা এমনি চেঞ্জ করে দিতে পারি? না মানে 14 না 20? না অ্যাটরভাস্টেটিন দিছি, ক্লোপিডোগ্রেল অ্যাসপিরিন দিছি, আবার মনে হয় শোনা যায় না। এখন যাচ্ছে স্যার, এখন যাচ্ছে। হ্যাঁ আমরা মানে 80 মিলিগ্রাম অ্যাটরভাস্টেটিন দিলাম, তারপরে হলো ক্লোপিডোগ্রেল, তারপরে এই দিলাম, রোগী ঔষধ খাওয়া বন্ধ করে দিল। জি স্যার। আগাটার 4 টাকা নেই, খাইতে পারি না। সে তুলনায় মানে মানে কমাইয়া যদি একটু মানে করে কাস্টমাইজ করে দিয়ে যদি একদম মিনিমাম ওষুধটুকু খায়, যে একটা খাইতে হলে আপনার অ্যাসপিরিন খাইলেন, একটা অ্যাটরভাস্টেটিন খাইলেন, বিটা ব্লকার এসি ইনহিবিটর, এইটুক পর্যন্ত যদি সে খাইতে পারে তাও কিন্তু তার জন্য অনেক। হঠাৎ করে আমরা অনেক ঔষধ মানে রোগী বন্ধ করে দেয়, পারে না আসলে কিনতে, সেই ক্ষেত্রে হিসাব করে দিলে মানে হয়। আরেকটা স্যার আমাদের মাথায় শুধু স্যার আমরা অ্যাট্রোভাস্টেটিন স্যার, যদি পেশেন্টের অনেক সময় রোসুভাস্টেটিন স্যার টিজির উপরে ভালো কাজ করে, আমাদের অনেক পেশেন্টের স্যার টিজি স্যার বেশি থাকে, আমরা তো স্যার এটা দেখেও আমরা তো সবসময় অ্যাট্রোভাস্টেটিন না, আমরা রোসুভাস্টেটিনও স্যার আমরা লিখতে পারি না। এটা কোনো না, টিজির উপরে রোসুভাস্টেটিন ভালো কাজ করে তার কোনো এভিডেন্স নাই। রোসুভাস্টেটিনের 4টা যে ট্রায়াল যেগুলো আছে সেগুলো প্রাইমারি প্রিভেনশনের জন্য। জুপিটার ট্রায়াল আছে, সেখানে এলডিএল কোলেস্টেরল নরমাল ছিল,
শুধু হাই সেন্সিটিভ ট্রোপোনিন বেশি ছিল। আর ক্রেস্টর, গ্যালাক্সি এগুলো যেগুলো আছে এগুলো হলো মানে নন ইনফেরিয়ার, কোনোটাই অ্যাট্রোবাস্টেটিনের চেয়ে ভালো না সেই সমস্ত ক্ষেত্রে। তাই প্রাইমারি প্রিভেনশনে যেহেতু মানে ক্রেস্টর এবং জুপিটার ট্রায়ালে তার ইফিকাসি দেখাইছে, সেই জন্য প্রাইমারি প্রিভেনশনে আপনি রসুবাস্টেটিন দিতে পারেন। কিন্তু সেকেন্ডারি প্রিভেনশনে যত ট্রায়াল আছে সব ফেভার করে অ্যাট্রোবাস্টেটিনের ফেভার করে। এবং ট্রাইগ্লিসাইডের মধ্যে বলছে যে 200-র উপরে যদি ট্রাইগ্লিসাইড থাকে তাহলে মানে দিতে হবে, স্ট্যাটিন দিতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যে কোনো স্ট্যাটিনই আপনার দিতে পারেন 500-র নিচ পর্যন্ত যদি থাকে। এবং 500-র মানে অ্যাট্রোবাস্টেটিন এবং মানে স্ট্যাটিন দিতে বলছে, এক্ষেত্রে অ্যাট্রোবাস্টেটিন অথবা রসুবাস্টেটিন যেটাই দেন আপনি দিতে পারবেন, কিন্তু সমস্ত ট্রায়ালে ফেভার করে হলো অ্যাট্রোবাস্টেটিন। আর 500-র উপরে গেলে সেই ক্ষেত্রে আপনি মানে ডিজিজ মডিফাইং যেগুলো আছে, সেকেন্ডারি যে কজগুলো আছে সেগুলো ট্রিট করবেন। এবং এর সাথে আপনি ওই যে ইজিটামাইটের থেকে শুরু করে এবং ওই যে ফেনোফাইব্রেটস যেগুলো আছে সেইগুলো আপনি যোগ করতে পারবেন। এবং এমনকি ফিশ ওয়েল যেগুলো আছে সেগুলো দেওয়ার কথা বলছে। ওমেগা এখন আগে স্যার যে বলতো যে স্যার দুইটা স্যার ইয়ে করা, এখন যদি স্যার কোনো পেশেন্ট এরকম আসলো টিজি অনেক বেশি, রিসেন্ট 2019 এর গাইডলাইনে আছে দুইটা দেওয়া যাবে, যে ফেনোফাইব্রেটস এবং যে অ্যাট্রোবাস্টেটিন একসাথে দেওয়া যাবে, এবং ইসের সাথে মানে ইজিটামাইটও দেওয়া যাবে, ইজিটামাইট এবং স্ট্যাটিন দেওয়া যাবে। পরে যদি স্যার ইয়েটাতে আবার কমে আসে তখন শুধু আমরা কমাই দেবেন, আস্তে আস্তে করে কমাই দেবেন অ্যাকর্ডিং টু রেসপন্স। এক্স্যাক্টলি, এটা প্র্যাকটিক্যাল একটা প্রবলেম স্যার। ঠিক আছে, ঠিক আছে, আজকে ছাড়ি আমরা। নেক্সট এবছর পর্যন্ত 31 তারিখ পর্যন্ত এবছর ক্লাস হবে। আমরা ভাবছিলাম কালকে আমার ক্লাস, পরশু থাকলে আমরা এই করি, লিড করি। জি স্যার, হ্যাঁ পরশু আপনার ক্লাস। বাকিদের একটু করে দিন, তাহলে জানাই দিলেই হবে।